আন্তর্জাতিক যে প্রেক্ষিতে আমরা অবস্থান করছি, এই প্রেক্ষিতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের প্রায় গত 1 বছর ব্যাপী যে গবেষণাটা হয়েছে বাংলাদেশ স্মল কটেজ ইন্ডাস্ট্রিজের যে ডিকার্বনাইজেশন বা আমরা যেটাকে বলি যে জাস্ট এনার্জি ট্রানজিশনের পার্সপেক্টিভে, যে আমরা এই ইন্ডাস্ট্রিগুলোকে কীভাবে সার্ভাইভ করানো যায়, একই সাথে আবার কীভাবে কার্বন এমিশন কমানো যায়। আমরা এমন একটা অবস্থা এখন আছে যেটাকে আমরা বলতে চাচ্ছি, সেটা হলো যে বৈশ্বিকভাবে যখন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিকভাবে মিডল ইস্টে বিশেষ করে ইরান যুদ্ধের পরে যে একটা সিচুয়েশন হয়েছে, সেটা হলো যে আমরা জ্বালানি নিরাপত্তার যার কথাই বলি সেগুলো সবই আনসার। আসলে আপনি প্রায় বিশাল 70 থেকে 80% ইম্পোর্ট এর উপর ডিপেন্ড করে আপনি আপনার নিরাপত্তা কোনোদিন নিশ্চিত করতে পারবেন। এটা অলরেডি এখন প্রমাণিত। এবং যখনই কোনো বৈশ্বিকভাবে এরকম সংকট হয়, আমরা সংকটকে সবসময় সংকট হিসেবে দেখি, সংকটকে অপরচুনিটি হিসেবে দেখা উচিত। যে আপনি এতদিন আমরা যখন বলেছি যে বৈশ্বিকভাবে আমাদের জ্বালানি সাপ্লাই রুট নিশ্চিত করা আছে, আসলে সাপ্লাই রুট যতই নিশ্চিত থাকুক যে কোনো ধরনের সংঘাতে সেটা অনিশ্চিত হয়ে যায়। এবং যখন হরমুজ প্রণালীতে যখন 20% মতো আমাদের সাপ্লাই অনিশ্চিত হয়ে গেল, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে আপনার আমাদের জাহাজগুলোকে ইরান ছেড়ে দেবে। ইরান ছাড়তে পারে জাহাজ, কিন্তু ইন্স্যুরেন্সের যারা প্রোভাইডার তারা ছাড়বে না, কারণ সে তো জানে না যে ইরানি সরকার যে জাহাজ ছাড়ছে কোনো একটা আলাদা গ্রুপ সেখানে আবার অ্যাটাক করবে কিনা সেটা সে জানে না। এবং এখন আপনি সারা পৃথিবীতে যে 3 ডিজিটের যে জ্বালানি প্রায় $120 পার ব্যারেল হয়ে গেছে, আমাদের আশঙ্কা যে এই অবস্থায় এই পুরো 2026-এ 3 ডিজিটেই আপনাকে জ্বালানি তেল আপনাকে আমদানি করতে হবে, সেই ঝুঁকিটা আছে। তো আমরা এই জন্য বললাম যে এইটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে আমরা পুরো এনার্জি সভরেন্টি বলি বা জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিতের জন্য নাও আর নেভার, এখন হয় আমরা যাব অথবা কখনই আমাদের সেই অপরচুনিটি আসবে। এই প্রেক্ষিতে আমরা হিস্ট্রিক একটা মোমেন্টে অবস্থান করছি বাংলাদেশ। এবং এই জায়গাটাতেই আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের যে প্রায় 95% ফসিল ফুয়েল ইম্পোর্ট করে, যদি $10 করে বেড়ে যায় অয়েল প্রাইস, তাহলে $80 মিলিয়ন আমাদের প্রতি মাসে চলে যাচ্ছে। তার মানে বছরে প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত আপনাকে ব্যয় করতে হবে শুধুমাত্র $10 পাবে। তো ছিল সেটা 75 থেকে $80, এটা যদি $120 হয় তাহলে বুঝতে পারছেন আপনি কি করবেন, আপনাকে সামনে ব্যয় করতে হবে $4 থেকে $5 বিলিয়ন অতিরিক্ত ব্যয় করতে হবে যদি এই অবস্থা চলতে থাকে। তা আমাদের ইকোনমির অবস্থা আপনারা জানেন, রেমিটেন্সের অবস্থা যতখানি আমরা অ্যাচিভ করছিলাম তার বড় একটা অংশ আপনাকে এই জ্বালানির সরবরাহ ব্যয় করতে হবে যদি আপনি ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট করেন। আদার হ্যান্ড অপরচুনিটিটা কি আছে, অপরচুনিটিটা আমরা প্রেজেন্টেশন আমাদের সেই ইনিশিয়েটিভ স্টাডিটা আমরা করেছি, আমরা অপরচুনিটিটা দেখাতে চাই। কারণ যে কোনো ধরনের জ্বালানি সরকার এখন পর্যন্ত নতুন নির্বাচিত সরকার বিএনপির নেতৃত্বে সরকার এখন পর্যন্ত অনেক মানে করে রেস্টুরেন্ট করে তারা দাম বাড়াচ্ছে, কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত আপনি দাম না বাড়ায় থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে কিছু টাকা থাকবে। যখন আর কোনো অবস্থাতেই আপনার সেটা টাকা থাকবে না বা আপনার টাকার ক্রাইসিস হবে, তখন কিন্তু বাড়াইতে বাধ্য হবে। যখন এই প্রাইসটা বাড়বে, জ্বালানির প্রাইস বেড়ে যাবে, এটা তখন কি দাঁড়াবে, আপনার ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আপনি এখন যে ইন্ডাস্ট্রি সেক্টরে আপনার যে পটেনশিয়ালটা আছে সেটা কিন্তু অনেকটা বিশেষ করে এসএমই, যেখানে আমাদের প্রায় ন্যাশনাল প্রোডাকশনের আপনার ফর্মাল ইনফর্মাল সেক্টর মিলে একটা বড় অংশ কিন্তু এসএমই কন্ট্রিবিউট করে। আপনার গার্মেন্টসের বোতামটাও কিন্তু এসএমই থেকে আসে। সুতরাং এসএমইকে যদি আপনি সার্ভাইভ না করাইতে পারেন, তাহলে আলটিমেটলি আপনার ইকোনমি ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাবে, এই বিদ্যুৎ খাতের যদি প্রাইস বেড়ে যায়। সো আমার এসএমই সেক্টর এবং সেখানে আমাদের প্রায় 70 থেকে 80% ফর্মাল ইনফর্মাল এমপ্লয়মেন্ট কিন্তু এসএমই। এইটাকে যদি আপনি সার্ভাইভ না করাইতে পারেন, অ্যাট দ্য সেম টাইম ব্যাপক এমপ্লয়মেন্ট লস হবে।
সেটার জন্য কি আমরা চিন্তা করছি কিনা। এবং আমরা এই জায়গাটাতে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলা হচ্ছে যে জিডিপির 5% এসএমই সেক্টর থেকে আসে, বাট এটা আমরা জিডিপি ফোকাস করছি না, রাদার আমরা এমপ্লয়মেন্টটাকে ফোকাস করছি। এবং গ্লোবালি আমাদের এই চেঞ্জ ইনিশিয়েটিভ স্টাডিটা আপনাদেরকে দেখাবে যে কিভাবে আমরা একই সাথে পার্শ্ববর্তী দেশ বা আমাদের নেইবার কান্ট্রি বা আরো কান্ট্রিগুলো লাইক চীন, ভারত, ভিয়েতনাম বা ইভেন ফার ইস্টের কান্ট্রিগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তারা কিভাবে এই রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশনের মাধ্যমে তাদের এসএমই সেক্টরকে কিভাবে তারা সাপ্লাই করে অন্য একটা লেভেলে গ্রোথে তারা নিয়ে যেতে পারছিল, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমি আজকে আমার এই স্টাডিতে আমার পাশে আছে আমার এই রিসার্চার সাবির সুলতানা, নাজিফা তোরশা, এবং যে স্টাডিটা ক্ষেত্রে হেল্প করেছে রিসার্চ হিসাবে তন্ময় সাহা। আমি আমাদের রিসার্চারদেরকে অনুরোধ করছি আজকে প্রেজেন্টেশনটা আমরা শুনি, তারপর আপনার প্রশ্ন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার যেহেতু আমাদের যে স্টাডিটা নিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স, স্যার অলরেডি একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে ফেলেছেন। আমি একটু শুরু করব আমাদের যে গ্লোবাল কনটেক্সটটা আছে সেটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। সো ইউরোপিয়ান কমিশনের 2025-এর একটা রিপোর্ট অনুযায়ী 2024 সালে গ্লোবালি প্রায় 53 গিগাটন কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়েছিল, এবং সেই কার্বন ডাইঅক্সাইড এমিশনের 30% এসেছে এনার্জি সেক্টর থেকে, 25% এসেছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে, এবং 15% এসেছে ট্রান্সপোর্টেশন সেক্টর থেকে। এখন যে এনার্জি সেক্টর থেকে যে কার্বন এমিশনটা হয়েছে, সেই কার্বন এমিশনের অলমোস্ট 90% আসে হচ্ছে গ্রিন ইলেকট্রিসিটি, যেটা মূল উৎস হচ্ছে ফসিল ফিউল। ঠিক আছে, এখন আমরা যদি বাংলাদেশি কনটেক্সটে দেখি, বাংলাদেশি কনটেক্সটে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে অলমোস্ট 90%ই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের 90%ই হচ্ছে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যেগুলো আছে সেগুলো। বাংলাদেশি ইন্ডাস্ট্রি, আমাদের স্টাডিটাকে আমরা মূলত সাজিয়েছি বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের গ্রোথটাকে আমরা কিভাবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের গ্রোথ না কমিয়ে আমরা কিভাবে ডিকার্বনাইজ করতে পারি এই সেক্টরটাকে, সেটাই হচ্ছে আমরা স্টাডিটাকে এভাবেই সাজিয়েছি। এখন বাংলাদেশের এনডিসি 2.0 অনুযায়ী আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডিকার্বনাইজেশনে তেমন কোনো টার্গেট ছিল না, কিন্তু এনডিসি 3.0-তে আমরা যদিও টার্গেট সেট করেছি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডিকার্বনাইজেশনের জন্য, সেখানে আমরা ফোকাস করেছি শুধুমাত্র যে বড় যে সেক্টরগুলো আছে লাইক সিমেন্ট, স্টিল অথবা রড প্রোডাকশনের যে সেক্টরগুলো আছে সেখানে। কিন্তু যেখানেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের 90%ই হচ্ছে এসএমইস, এই জায়গাটায় যে একটা হিউজ ডিকার্বনাইজেশন পটেনশিয়াল আছে সেটাকে আমরা টোটালি ইগনোর করে যাচ্ছি। এখন আমরা এসএমই বলতে বুঝি হচ্ছে মেইনলি যে স্মল ইন্ডাস্ট্রি যেগুলো আছে যাদের ইনভেস্টমেন্ট কম, লাইক 5 থেকে 10 কোটির মাঝে ইনভেস্টমেন্ট থাকে, যাদের এমপ্লয়মেন্ট হচ্ছে 25 থেকে 100 জনের মাঝে থাকে, সেগুলোকে আমরা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস বলে চিনি। এবং বাংলাদেশে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের যে এসএমইগুলো আছে সেগুলোর মেইন যে ডেভেলপমেন্টে যে কাজ করে সেটা হচ্ছে বিসি। সো আমরা ফোকাস করছি বিসিক এর আন্ডারে যে এসএমই গুলো আছে সেখানকার সিলেক্টেড কিছু সেক্টর। আমরা মেইনলি এই সেক্টরগুলো সিলেক্ট করেছি কারণ বিসিক এর আন্ডারে এসএমই গুলোর যে কিছু স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস আছে, লাইক তাদের হাই ইলেকট্রিসিটি ট্যারিফ আছে, তাদের এনার্জি সাপ্লাইটা আনরিলায়েবল, দেখা যাচ্ছে অনেকেই হচ্ছে এনার্জি সাপ্লাইটা প্রপারলি হচ্ছে না দেখে তারা তাদের প্রোডাকশনটা অনেক সময় কমে যাচ্ছে বা বন্ধ করে রাখছে। তাদের বেসিক যে প্রসেস, সেই বেসিক প্রসেসগুলোতে অনেক হেভি মেশিনারিজ ইউজ করার পরেও তাদের মেশিনারিজগুলো আউটডেটেড, কোনো অ্যাডভান্স টেকনোলজি তারা অ্যাডাপ্ট করতে পারছে না। লাস্ট 3 to 5 ইয়ার্সের মধ্যে কোনো অ্যাডভান্স টেকনোলজি আপগ্রেডেশন নেই তাদের। তো এই কারণে আমরা হচ্ছে বিসিকের আমরা যে এসএমইগুলো আছে সেই এসএমইগুলো নিয়ে কাজ করছি। এখন আমরা কেন ডিকার্বনাইজ করব এই এসএমইগুলোকে? আমরা চাচ্ছি যে আমরা যে আমাদের ফসিল ফিউল ডিপেন্ডেন্সি যে প্রোডাকশন আছে সেটা থেকে সেই ডিপেন্ডেন্সিটা কমিয়ে আনবো। আমরা হচ্ছে রিনিউয়েবল এনার্জির ইকোনমিক সভরেন্টি নিয়ে আসবো বেসিক অ্যাসেটগুলোতে। আমরা আমাদের যে ন্যাশনাল এনার্জি
টার্গেট আছে লাইক 2030 এর মধ্যে 20% কার্বন এমিশন কমানো এবং 2040 এর মাঝে 30% কার্বন এমিশন কমানো, সেটার সাথে অ্যালাইন করা এবং আমাদের যে গভর্নমেন্ট এনডিসি 3.0 এবং আমাদের যে কমিটমেন্ট এন্ড পলিসি গুলো আমরা দিচ্ছি সেই কমিটমেন্ট গুলো অ্যাচিভ করা। আমরা আমাদের স্টাডিতে 4টা অবজেক্টিভের উপরে কাজ করেছি। প্রথমত আমাদের যে সিলেক্টেড সেক্টরগুলো ছিল সেই সেক্টরগুলো আপনি কার্বন এমিশনটা কোথায় হচ্ছে, সোর্সটা, এনার্জি কনজাম্পশনের সোর্সটা এবং তাদের স্ট্যাটাসটা দেখছি। এবং এইগুলা কোনো অ্যাজাম্পশন না, আমাদের এই সোর্সগুলো হচ্ছে আমাদের প্রসেস লেভেল, মেশিন লেভেল ডাটা কালেকশনের মাধ্যমে আমরা হচ্ছে এই ডাটাগুলো পেয়েছি। আমরা সেকেন্ডলি সেই ডাটার উপর বেস করে একটা কার্বন বেসলাইন ক্রিয়েট করেছি, কার্বন এমিশনের বেঞ্চমার্কটা ক্রিয়েট করেছি এবং সেই বেঞ্চমার্কটার যদি না থাকে, এই একটা বেসলাইন যদি না থাকে তাহলে ইটস কাইন্ড অফ এভিডেন্স। বেসলাইনটা, এই এভিডেন্সটা যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো পলিসি রিফর্ম করতে পারছেন না, আর আপনি ফাইন্যান্সিং এর কোনো অ্যাক্সেসিবিলিটি থাকছে না। তো এই বেসলাইনের উপর বেস করে আমরা দেখেছি আমাদের এমিশন রিডাকশন পটেনশিয়ালটা কোথায় কোথায় আছে এবং এই তিনটা অবজেক্টিভের উপর বেস করে আমাদের ফাইনাল যে আউটকাম সেটা হচ্ছে আমরা সেক্টর স্পেসিফিক ডিকার্বনাইজেশন প্ল্যানিং ডেভেলপ করেছি। এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক, লাইক আমরা আমাদের স্টাডিতে যে ডেটাগুলো বা ইন্ডিকেটরস গুলো আমরা অবজার্ভ করেছি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ফ্লোটা আমরা দেখেছি, সেই প্রসেসগুলোতে প্রত্যেকটাতে কি পরিমাণ এনার্জি কনজাম্পশন হচ্ছে। এনার্জি বলতে আমি বোঝাচ্ছি ইলেকট্রিসিটি কনজাম্পশন, যেটা ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কতটুকু হচ্ছে তাদের প্রতিটা ফ্যাক্টরিতে বা বিসিকে যে অ্যাসেটগুলো আছে সেখানে তাদের অ্যাভেলেবল স্পেস কিরকম আছে সোলার পিভি ইনস্টলেশনের জন্য, কিংবা তাদের রিনিউয়েবল এনার্জি অ্যাডপ্ট করার জন্য তাদের ক্যাপাসিটি, তাদের ফাইন্যান্সিং ক্যাপাসিটি কতটুকু আছে, তাদের টেকনোলজিক্যাল আপগ্রেডেশন কিরকম, এই ডাটাগুলো আমরা দেখেছি এবং এই ডাটাগুলো আমরা কালেক্ট করেছি আমাদের কোয়েশ্চেনিয়ার সার্ভে, ফিল্ড সার্ভে থেকে, আমাদের সেকেন্ডারি সোর্স এবং কি ইনফরমেন্ট ইন্টারভিউ থেকে। আর আমরা স্টাডিতে যে অ্যানালাইটিক্যাল টুলগুলো ইউজ করেছি, আমরা আমাদের কার্বন এমিশন বেসলাইনটা রেডি করেছি, আইপিসিসি AR6 কার্বন এমিশন ইকুয়েশনস যেটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে কার্বন বেসলাইন বা বেঞ্চমার্কিং যেটা করেছি সেই ক্যালকুলেশনটা করা হয়েছে। আমরা সোলার পিভি পটেনশিয়াল এস্টিমেশন করেছি এবং আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেছি সোলার ইনস্টলেশনের জন্য, যেটা ওপেক্স মডেলের মাধ্যমে করা হয়েছে। এবং আমাদের ফাইনালি আউটপুট আসছে তিনটা। আমরা সেক্টর স্পেসিফিক কার্বন এমিশন বেসলাইন পাচ্ছি, আমরা ওভারঅল সোলার পিভি বেসড ইলেকট্রিসিটি জেনারেশনের যে পটেনশিয়ালটা আছে প্রতিটা সেক্টরে সেটা পাচ্ছি এবং আমাদের ফাইনাল ডিকার্বনাইজেশন পাথওয়েটা পাচ্ছি। এখন আমরা দেখব আমরা কোন কোন সেক্টর নিয়ে কাজ করেছি। আমরা মূলত চারটা সেক্টরের উপরে ফোকাস করেছি। অ্যাসেম্বলি স্কেল, লোকাল ট্যানারি, তারপর আছে লাইট ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং এবং প্লাস্টিক প্যাকেজিং। এখন আমরা কেন এই চারটা সেক্টর সিলেক্ট করেছি? এই চারটা সেক্টরের কমন একটা বিষয় হচ্ছে যে তারা খুবই হাই এমিটিং। কেন? তারা হচ্ছে খুবই হাই হেভি মেশিনারিজ ইউজ করছে এবং এই মেশিনারিজ গুলো আউটডেটেড, প্লাস এদের ইলেকট্রিসিটি কনজাম্পশন যেটা করছে খুব হাই লেভেলে ইলেকট্রিসিটি কনজিউম করছে তারা। এই কারণে আমরা এই চারটা সেক্টর নিয়ে কাজ করছি। এবার আমরা হচ্ছে প্রতিটা সেক্টরে যেভাবে কার্বনটা বা এনার্জি কনজাম্পশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করেছি। আমরা প্রথমেই দেখব যে আমাদের যে সেক্টরগুলো আছে সেক্টরগুলোতে প্রত্যেকটা প্রসেস বেস আমরা এনার্জি কনজাম্পশন দেখেছি। আপনারা দেখছেন এটা হচ্ছে একটা অ্যাসেম্বলি স্কেল লোকাল ক্যানারিয়াল প্রসেস ফ্লো দেখাচ্ছি। এখানে একটা ক্যানারিতে একটা বেসিক যদি লোকাল ক্যানারি দেখেন, সেই বেসিক একটা লোকাল ক্যানারিতে অলমোস্ট 13টা প্রসেস, 13টা স্টেপ আছে। 13টা স্টেপ হচ্ছে কাঁচা চামড়া থেকে একেবারে ফাইনাল লেদারটা যেটা হচ্ছে 13টা স্টেপ পরে হচ্ছে এবং 13টা স্টেপে আমরা 13টা মেশিন ইউজ করছি, হেভি মেশিনারিজ যেগুলো বলছি। আমি একটু শর্ট করে বলবো কি কি করছে তারা। লাইক প্রথমে যে কাঁচা চামড়াটা আছে ওই কাঁচা চামড়াটা থেকে তারা হচ্ছে একটা স্টেপে একটা মেশিন দিয়ে তারা হচ্ছে এটাকে ডিহ্যারিং করছে, মানে পশমটা রিমুভ করছে। তারপর সেখান থেকে আরেকটা প্রসেসে গিয়ে তারা যে ফ্যাট গুলো থাকে ফ্যাট গুলো রিমুভ করছে। দেন তারা এটাতে ক্রোমিয়াম মিক্স পানি এবং বিভিন্ন কেমিক্যাল ইউজ করে সেটাকে প্রিজার্ভ করার জন্য কেমিক্যাল ইউজ করছে, যেন জিনিসটা পরবর্তী প্রসেস একেবারে ফাইনাল লেদার পর্যন্ত যেন এই কাঁচা চামড়াটা পচে না যায়।
এরপরে তারা আবার এটাকে হচ্ছে ড্রাই করছে, তাদের হচ্ছে শেভিং আছে, স্প্লিটিং আছে, লাইক তারা পানিটা শোষে নেওয়ার জন্য যে একটা মেশিন ইউজ করা হয়, তারপরে তাদের এই প্রসেসটার পরে হচ্ছে তাদের ড্রাইং করা হয়, ড্রাইং এর পরে একটা চামড়াকে দুটা ফালি করা হয়, সেখান থেকে গিয়ে তারপর আবার এটাকে হচ্ছে প্রিজার্ভ করা হয় হালকা কেমিক্যাল দিয়ে, দেন লাস্টে আমরা হচ্ছে ফাইনাল লেদারটা পাই। এখানে আমি শর্ট করে বলছি, যদি এখানে 13টা প্রসেস আছে। এখন এই 13টা প্রসেসের মধ্যে সবচেয়ে বেশি যেখানে যে প্রসেসটাতে এনার্জি বা ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে সেটা হচ্ছে শেভিং মেশিন। যেটা শেভিং মেশিনটাই একাই প্রতি টন প্রসেসিং এর জন্য, প্রতি টন চামড়া প্রসেসিং এর জন্য 340 কিলোওয়াট আওয়ার এনার্জি বা ইলেকট্রিসিটি কনজিউম করছে। তো এটা হচ্ছে আমাদের লোকাল লেভেলে যে ট্যানারি আছে সেই ট্যানারির একটা প্রসেস ওভার। এরপর আমরা যাব আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রসেসটা সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে তারা প্রথমে এই ফ্যাক্টরিগুলোতে স্টিল বা কিছু প্রোডাকশন করা হয় না, ওরা হচ্ছে স্টিলের শীট নিয়ে আসে, এটাই তাদের র ম্যাটেরিয়াল, সেটাকে তারা কাটে, তারপর সেটাকে হচ্ছে তারা শেপ দিচ্ছে এবং শেপ দিয়ে বিভিন্ন শেপগুলোকে একসাথে করে তারা ফাইনাল প্রোডাক্টটা বানাচ্ছে। তো এখানে কিন্তু তাদের কোনো প্রোডাকশন মানে স্টিল প্রোডাকশন হচ্ছে না, কিন্তু স্টিল তাদের হচ্ছে সেকেন্ড যে প্রসেসটা মানে শেপিং যে প্রসেসটা আছে, এই প্রসেসটাতে সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে, কারণ এই প্রসেসটাতে তারা হচ্ছে একাধিক ইউনিট ইউজ করে। একই মেশিন, সেম মেশিন তারা 5 থেকে 6টা ইভেন 7টা 8টা করেও ইউজ করছে, বেসড অন তাদের কি ফাইনাল প্রোডাক্টের জন্য কোন কোন পার্ট লাগবে সেটার উপর বেস করে। তো এখানে আমরা দেখছি লাইট ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড যে আমাদের শেপিংটা আছে সেখানে সবচেয়ে বেশি এনার্জি কনজাম্পশন হচ্ছে, অলমোস্ট 468 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি কনজিউম করছে এই 6টা মেশিন মিলে প্রতি টন প্রোডাকশনের জন্য। এটা হচ্ছে আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আমরা এরপরে দেখব প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরি আছে। প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির মেইন প্রসেসটা হচ্ছে তারা র মেটেরিয়াল আনে, র মেটেরিয়ালটাকে কালারিং করে, কালারিং এর পর সেই র মেটেরিয়ালটা তাদের হচ্ছে ইনজেকশন মোল্ডিং মেশিন আছে। ইনজেকশন মোল্ডিং মেশিন যেটা, সেখানে হচ্ছে 2টা পার্ট আছে, এই 2 পার্টের একটাতে র মেটেরিয়ালটাকে মেল্ট করা হয় এবং আরেকটা পার্টে হচ্ছে তারা শেপ দেয়, এবং শেপিং এর পরে ফাইনাল যে সলিড যে প্রোডাক্টটা বের হয় সেটা সলিড করা হয় চিলার মেশিনে দিয়ে। এখন চিলার মেশিনটাতে সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, অলমোস্ট 585 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি কনজিউম করছে এই একটা মেশিন প্রতি টন প্রোডাকশনের জন্য। এখন ওরা এই চিলার মেশিনটা সবচেয়ে বেশি এনার্জি কনজাম্পশন করছে, কারণ তারা ইনভার্টার বেস চিলার ইউজ করছে না, হুইচ ইজ আউটডেটেড। এরপরে আমরা যাব আমাদের প্লাস্টিক প্যাকেজিং যে ফ্যাক্টরি আছে সেখানে। প্লাস্টিক প্যাকেজিং ফ্যাক্টরিতে আমরা প্রথমে দেখি তারা হচ্ছে প্যাকেজিং এর যে প্রিন্টিংটা হয় সেই প্রিন্টিংটা করছে অফসেট প্রিন্টিং মেশিনের মাধ্যমে। সেইখান থেকে তারা যাচ্ছে হচ্ছে লেমিনেটিং এর উপরে বা কোটিং যেটা করা হয় প্লাস্টিক প্যাকেজটার উপরে, সেখান থেকে তারা চলে যাচ্ছে আমাদের কাটিং বা তাদের প্যাকেজের সাইজ অনুযায়ী শেপ অনুযায়ী যে কাটিং করা হয় সেই কাটিং এ যাচ্ছে, এবং লাস্টে তাদের হচ্ছে একেবারে ফাইনাল প্রোডাক্টটা গ্লু দিয়ে যে ফাইনাল এবং ফিনিশ যে প্রোডাক্টটা তৈরি করা হয় সেটা। এখন এখানে সবচেয়ে বেশি এই 4টা সেগমেন্টে সবচেয়ে বেশি এনার্জি কনজিউম করছে হচ্ছে প্রিন্টিং এ, যেটা অফসেট প্রিন্টিং এর যে মেশিনটা ইউজ করা হচ্ছে, অফসেট প্রিন্টিং মেশিন, সেখানে সবচেয়ে বেশি এনার্জি কনজাম্পশন হচ্ছে, অলমোস্ট প্রতি টন প্রোডাকশনের জন্য 280 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে। এটা আমাদের প্যাকেজিং সেক্টরের ওভারভিউ। এখন আমরা 4টা সেক্টরের হোল একটা ওভারভিউ দেখব, যেটাকে আমরা বলছি আমাদের সেক্টর স্পেসিফিক এমিশন বেসলাইন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অবজেক্টিভ, যেটা ছিল আমাদের এমিশন বেসলাইনের। তো আমাদের এই 4টা সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি যে সেক্টরটা ইলেকট্রিসিটি কনজিউম করছে বা কার্বন ডাই অক্সাইড এমিশন করছে সেটা হচ্ছে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং। প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং এ প্রতি বছর হোল সেক্টর থেকে প্রতি বছর প্রায় 29.16 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড এমিট হচ্ছে। এরপরেই আছে আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। লাইট ইঞ্জিনিয়ারিং থেকে আমরা পাচ্ছি 10.60 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড এমিশন প্রতি বছরে।
তারপর আছে ট্যানারি থেকে পরে আমাদের সবচেয়ে কম এমিশন হচ্ছে প্যাকেজিং সেক্টর থেকে। এখন আমরা যদি শুধু এই 4টা সেক্টরের ওভারভিউ দেখি, আমাদের এই শুধুমাত্র এই 4টা সেক্টর থেকে আমাদের টোটাল কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে প্রতি বছর 46.99 মিলিয়ন টন, যেটা আমাদের ন্যাশনাল এমিশনের 11.23% এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল এমিশনের 40.12%। এখন আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আমরা যদি বিভিন্ন ইন্টারভেনশনের ব্যবহার করি, ইন্টারভেনশন থেকে আমরা এই 4টা সেক্টর থেকে আমরা যে রিডাকশন পটেনশিয়াল পাবো অলমোস্ট 14.097 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড প্রতি বছর আমরা এমিশন রিডাকশন করতে পারবো। সো এটার উপর বেস করে আমাদের হচ্ছে এখন আমরা যাব আমাদের তৃতীয় যে অবজেক্টিভ আছে আমাদের এমিশন রিডাকশন পটেনশিয়ালে, যেটা আপনাদের সামনে সাবরিনা আপা প্রেজেন্ট করবে। আমি মূলত সমস্যা সমাধানের পথ নিয়ে আলোচনা করছি। তো আগের আলোচনায় আমরা দেখেছি যে নির্বাচিত এসিবি গুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণে এমিশন হচ্ছে, কিন্তু দুঃখজনকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এই সেক্টরগুলোকে ডিকার্বনাইজ করার বিষয়ে কোনো কার্যকর ভূমিকা রাখছে না। এখন আমরা নির্গমনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ইন্টারভেনশন তুলে ধরছি। প্রথমত সোলার পিভি সিস্টেম, যা হতে পারে রুফটপে অথবা কাস্টারের ভিতরে কোনো ওপেন স্পেসে। এটি সরাসরি গ্রিডের উপর নির্ভরতা কমায়, এনার্জি খরচ কমায় এবং একই সাথে কার্বন নির্গমনও হ্রাস করে। দ্বিতীয় প্রযুক্তি হচ্ছে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, যা মূলত হাই লোড মেশিনারিজগুলোর উপরে বেস করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়, অপচয় রোধ করে এবং প্রতি ইউনিট প্রোডাকশনে এনার্জি কনজাম্পশনটা হ্রাস করে। এরপর আমরা বিষয়টিকে আরো বিশদভাবে উল্লেখ করেছি সেক্টর ভিত্তিক ইন্টারভেনশন এবং প্রযুক্তির মাধ্যমে। এখানে আমরা আরো দেখেছি যে বেসিক ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলোর মধ্যে ঠিক কতটুকু রুফটপ অথবা ওপেন স্পেস ব্যবহার করে আমরা কতটুকু বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বাংলাদেশে বিসিকে মোট প্রায় 1995 একর জায়গা জুড়ে বিস্তৃত। যদি এখন আমরা এই প্রতিটি এস্টেটের অন্তত 10% জায়গা বা রুফটপ অথবা ওপেন স্পেস ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আমরা প্রায় টোটাল 57 মেগাওয়াট সোলার সিস্টেম স্থাপন করতে পারি। এর মাধ্যমে প্রতি বছর প্রায় 82,968 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এবং অন্যদিকে আমরা যদি এই জায়গাটা আরো 20% ব্যবহার করতে পারি, তাহলে প্রায় 114 মেগাওয়াট সোলার সিস্টেম স্থাপন করতে পারবো এবং সেখান থেকে প্রায় 1,65,997 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এখন আমরা এই সোলার সম্ভাবনাটাকে রিয়েল ক্লাইমেট এবং ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টে দিচ্ছি। সেটা হচ্ছে বেসিক এরিয়ার যদি 10% জায়গা ব্যবহার করি এবং সেক্ষেত্রে 285 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আমরা প্রায় 51,441 টন কার্বন নির্গমন হ্রাস করতে পারবো। এবং যদি 20% জায়গার উপর করা যায়, তাহলে 570 কোটি টাকা আমাদের বিনিয়োগের প্রয়োজন হবে এবং প্রায় 1,02,881 টন কার্বন নির্গমন করা সম্ভব হবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে এই পরিমাণ বিনিয়োগ আমরা করবো কেন, করে আমাদের কি লাভ? সেজন্য আমরা এখানে একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস দেখিয়েছি। সোলার সিস্টেম স্থাপনের ক্ষেত্রে সাধারণত দুইটা মডেল কাজ করে, একটা হচ্ছে ওপেক্স মডেল আর ক্যাপেক্স মডেল। তো আমরা যদি এসএমই পার্সপেক্টিভ চিন্তা করি, এই ক্ষেত্রে আমাদের ক্যাপেক্স মডেলে কোনো এসএমইতে কোনো নিজস্ব বিনিয়োগটা হচ্ছে এসএমই নিজস্ব করবে এবং তারা এই মডেলের কোনো ওপেক্স মডেলে কোনো ডেভেলপার সিস্টেমটা হচ্ছে এসএপি আকার সিস্টেমটা সেট করে দেবে এবং এসএমই গুলো সেই ডেভেলপারের কাছ থেকে কম খরচে, তুলনামূলক গ্রিড থেকে আমরা যে খরচটা বিদ্যুৎ কিনি সে তার থেকে কম খরচে বিদ্যুৎ ক্রয় করতে পারবে। এখন আমরা দেখবো যে আসলে এসএমইটার জন্য কোন মডেলটা বেশি উপযোগী। যেহেতু আমরা আসলে এসএমই নিয়ে কাজ করছি, তো আমরা এই ক্ষেত্রে ছোট পরিসরে সোলার ইনস্টলেশনের সিস্টেমটা দেখিয়েছি। এখানে আমরা 20 কিলোওয়াট সোলার স্থাপনের একটা এস্টিমেট দেখিয়েছি। এখানে ক্যাপেক্স মডেলে 20 কিলোওয়াট সোলার স্থাপনের ক্ষেত্রে প্রাথমিকভাবে 13 লক্ষ টাকা বিনিয়োগ প্রয়োজন হয়। তবে এর মাধ্যমে যে বিদ্যুৎ বিল সাশ্রয় হয় তার থেকে 4 থেকে 5 বছরের মধ্যেই এই বিনিয়োগটা উঠে আসে এবং এরপর প্রায় 20 বছর পর্যন্ত এসএমই গুলো পুরো সুবিধাটা পেতে পারে। এবং আমাদের অ্যানালিসিসে দেখা গিয়েছে প্রতি 25 বছর পর আমরা যদি প্রতি 1 টাকা বিনিয়োগের বিপরীতে হিসেব করি, আমাদের 2.1 টাকা রিটার্ন আসছে। অন্যদিকে ওপেক্স মডেল যদি চিন্তা করি, সেক্ষেত্রে 20 কিলোওয়াট সোলার স্থাপনের জন্য কোনো প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন হবে না
প্রথম বছর থেকে প্রায় ৬৯,২০৪ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে, যা আমাদের ডেভেলপাররা হচ্ছে 20% ডিসকাউন্টে দিচ্ছে। তবে 25 বছর শেষে এই প্রতি 1 টাকা বিনিয়োগের বিপরীতে আমরা 1.25 টাকা রিটার্ন পাচ্ছি। তাই আমরা যেহেতু এসএমই খাত নিয়ে আলোচনা করছি এবং তাদের আর্থিক সক্ষমতা তুলনামূলকভাবে সীমিত, সেক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ ছিল আমরা এসএমইদেরকে ওপেক্স মডেলে নিয়ে যেতে চাই। এখন আমরা ওপেক্স মডেলের কিছু সুবিধা দেখছি। এই মডেলে ডেভেলপাররা পুরো সিস্টেমটা স্থাপন করে দিচ্ছে, ফলে এসএমইদের কোনো প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন হচ্ছে না। এসএমই গুলো ডেভেলপারের কাছ থেকে বিদ্যুতের তুলনায় কম খরচে বিদ্যুৎ কিনতে পারছে। এর ফলে তাদের বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। পাশাপাশি এই পুরো প্রক্রিয়ায় তাদের কোনো ঋণ নিতে হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মডেলের মাধ্যমে ধীরে ধীরে জিরো এমিশনের দিকে অগ্রসর হওয়া সম্ভব। এখন আমরা দেখছি যে সোলারের পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন এবং সঠিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমেও কিছু নির্গমন পসিবল। যেমন আমরা দেখছি যে স্মল স্কেল লোকাল ট্যানারিগুলোতে আমরা যদি প্রযুক্তিগতভাবে উন্নয়ন করি এবং কিছু প্রসেসে আমরা যদি সঠিক পদ্ধতি অনুসরণ করি, তাহলে 19 থেকে 33% এনার্জি আমরা রিডাকশন করতে পারবো, মানে এমিশন রিডাকশন করতে পারবো। এবং প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং সেক্টরে 33 থেকে 50% এমিশন রিডাকশন সম্ভব। লাইট ইঞ্জিনিয়ারিং এ 19 থেকে 31% এবং প্লাস্টিক প্যাকেজিং এ 15 থেকে 28% এমিশন রিডাকশন করা সম্ভব। এবং এই টেকনোলজিগুলো কিরকম হবে সেটা আমরা ডিটেল আমাদের রিপোর্টে দিয়েছি, সেটা যদি আপনারা দেখতে পারেন। তো এখানে ইন্টারভেনশন গুলো উল্লেখ করা আছে, এটা আমরা রিপোর্টে বিস্তারিতভাবে পেয়ে যাবেন। এখন আমরা দেখছি যে এই এত পটেনশিয়াল আছে এসএমই গুলোতে, এতে থাকা সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ বাধার কারণে এই সেক্টরগুলোতে এমিশন রিডাকশনের পথ আসলে এগিয়ে নিতে পারছে না। প্রথমত রয়েছে প্রাতিষ্ঠানিক ও শাসনগত কিছু ঘাটতি। এসএমই গুলোর সাথে ডিসি, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় এমনকি বিপিডিবির মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে। এর ফলে ডেটা এবং তথ্যের বড় একটা ঘাটতি তৈরি হয়েছে। যেমন ফ্যাক্টরি পর্যায়ে কোনো নিয়মিত এনার্জি অডিট সিস্টেম নেই, এমনকি ফ্যাক্টরিগুলোর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ সম্পর্কেও বিসিকের সুস্পষ্ট কোনো ধারণা নেই। এই অবস্থায় নির্ভরযোগ্য এনার্জি অডিট বা লোন ডেটা ছাড়া ব্যাংকগুলো ঝুঁকি মূল্যায়ন করতে পারে না এবং নির্ধারকরাও কার্যকর পদক্ষেপ নিতে পারেন না। দ্বিতীয়ত, এই বড় বাধা হলো অর্থায়ন। উচ্চ প্রাথমিক বিনিয়োগ এবং সীমিত অর্থায়ন সুবিধার কারণে এসএমই গুলো সহজে বিদ্যুৎ প্রযুক্তি উন্নয়ন এবং সোলার গ্রহণ করতে পারে না, ফলে তারা অদক্ষ এবং হাই এমিশন সিস্টেমের মধ্যে আটকে আছে। এই পরিস্থিতি আবার ডেটা সমস্যাটাকেও আরো জটিল করে তুলছে। একই সাথে পুরনো যন্ত্রপাতি, ডিজেল জেনারেটরের উপর নির্ভরতা এবং দুর্বল রূপরেখ অবকাঠামো সব মিলিয়ে এনার্জি ট্রানজিশনের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা আসলে একটা সিস্টেমের মাধ্যমে চক্রের মাঝে আটকে গেছি, যেমন ইনস্টিটিউশনাল গ্যাপ, ডেটা নেই, অর্থায়ন নেই, প্রযুক্তি উন্নয়ন নেই, অদক্ষতা এবং আবার সেই ডেটা গ্যাপ। তো এখানে শুধু একটা সমস্যাকে সমাধান করে আসলে লাভ হবে না, পুরো চক্রটি ভাঙার জন্য সমন্বিত এবং বহুমাত্রিক উদ্যোগ এখানে প্রয়োজন। তো আমরা সেক্ষেত্রে কিছু ডিকার্বনাইজেশনের পাথওয়ে উল্লেখ করেছি। এখানে আমরা প্রথমত দেখেছি এই সিস্টেমটা ভাঙার জন্য আলাদা আলাদা পদক্ষেপ সম্ভব হবে না, এখানে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। প্রথমত প্রযুক্তিগত উন্নয়নের প্রয়োজন। এটি সরাসরি এফিসিয়েন্সি ঘটিত যে সমস্যাটিকে আঘাত করে এবং প্রতি ইউনিট উৎপাদনে শক্তির ব্যবহারটা কমায়। কিন্তু যদি অর্থায়ন না থাকে, শুধুমাত্র প্রযুক্তি যথেষ্ট নয়। তাই ন্যায়সঙ্গত জ্বালানি অর্থায়ন, বিশেষ করে ওপেক্স মডেলে যা প্রাথমিক বিনিয়োগের বাধা দূর করে এবং গ্রহণযোগ্যতা বাড়ায়। এখন আসা গুরুত্বপূর্ণ স্তর, সেটি হচ্ছে জাস্ট এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিং প্রয়োজন, গঠনগত এবং শাসন সংস্কার। এই সংস্কার ছাড়া কোনো মানসম্মত ডেটা তৈরি হয় না, কার্যকর সমন্বয় গড়ে ওঠে না এবং বৃহৎ পরিসরে অর্থায়নের পথও তৈরি হয় না। সুতরাং এই তিনটি উপাদান আলাদা নয়, এগুলো আসলে পারস্পরিক নির্ভরশীল এবং অর্থায়ন প্রযুক্তিকে গ্রহণ করে সম্ভব করে, শাসন ব্যবস্থা অর্থায়নকে সম্ভব করে এবং প্রযুক্তি সেই ফলাফলটা তৈরি করে যা পুরো ব্যবস্থাটিকে টেকসই এবং যুক্তিসঙ্গত করে তোলে। এখন আমরা যদি ক্রস কান্ট্রি ইকোনমিক অ্যান্ড এনার্জি পারফরমেন্স গুলো দেখি 2025 এবং 2026 ডাটার ভিত্তিতে,
তো চীন, ভারত এবং ভিয়েতনাম মানে এনার্জি সেক্টরে ভালো অর্জন করেছে, এবং এই অর্জনগুলোকে যদি ফলো করে বাংলাদেশ এসএমই খাতগুলোকে ডিসেন্ট্রালাইজড রুফটপ সোলার ব্যবহারের মাধ্যমে তাদের অপারেশনাল কস্টটাকে 30 থেকে 50% পর্যন্ত কমাতে সক্ষম হতে পারে। একই সাথে আন্তর্জাতিক যে গ্রিন মানদণ্ড আছে সেটাও পূরণ করে তারা দীর্ঘমেয়াদী রপ্তানি প্রতিযোগিতায় নিজস্ব অবদান আরও শক্তিশালী করে করতে পারে। তো আমরা এখানে আসলে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন কিভাবে করতে হবে সেখানকার কিছু রেকমেন্ডেশন দিয়েছি। প্রথমত মোটর ও ড্রাইভার দক্ষতা বৃদ্ধি করতে হবে। আমাদের এসএমইগুলোতে মেনলি IE1 এবং IE2 সিস্টেমের মোটরগুলো ইউজ করা হয়, যদিও বাজারে এখন আপগ্রেডেড IE5 পর্যন্ত মোটর অ্যাভেলেবেল আছে। তো প্রথমে মোটর ড্রাইভারের দক্ষতা আসলে বৃদ্ধি করতে হবে। এখানে আমরা সাজেস্ট করছি যে IE3 অথবা IE4 মোটর আপগ্রেড করা, এবং সেখানে হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ যদি আপগ্রেড করা যায় সেক্ষেত্রে আমাদের এনার্জি এফিসিয়েন্সিটা কমবে, এবং হাই লোড মেশিন নির্ভর সেক্টরগুলোতে সরাসরি মানে এনার্জি ব্যবহারটা কমে আসবে। দ্বিতীয়ত বয়লার এবং থার্মাল সিস্টেমের আপগ্রেডেশন। ডিজেল ভিত্তিক সিস্টেম থেকে সরে এসে সোলার, ইলেকট্রিক বয়লার এবং দক্ষ কম্প্রেসর ব্যবহার করে খরচ নির্গমন দুটোই কমানো যায়। তৃতীয়ত প্রসেস অপটিমাইজেশন। এটি উচ্চ প্রভাবসম্পন্ন হলেও তুলনামূলকভাবে কম দৃশ্যমান। সার্ভো সিস্টেম, দক্ষ চিলার এবং ওয়েস্ট হিট রিকভারি সিস্টেম ব্যবহারের মাধ্যমে এনার্জি কনজাম্পশন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। চতুর্থত সিস্টেম লেভেলে এনার্জি ট্রানজিশন। ধীরে ধীরে ডিজেল জেনারেটর বাদ দিয়ে সোলার এবং স্টোরেজ ভিত্তিক নেট মিটারিং সিস্টেমে গেলে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল হবে এবং ব্যাকআপ খরচটাও কমে আসবে। পঞ্চমত বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্কুলার ইকোনমি সংযুক্তি। বিশেষ করে ট্যানারি, প্লাস্টিক খাতে এটি ম্যাটেরিয়াল অপচয় এবং এমবেডেড নির্গমন দুটোই কমাতে সাহায্য করে। মূল বিষয়টি হলো এগুলো ভবিষ্যতের আসলে কোনো প্রযুক্তি না, এগুলো অলরেডি অ্যাভেলেবল, এখন শুধু এগুলো বাস্তবায়নের অপেক্ষায় আছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যদি সবকিছু মানে এসএমইকে সবকিছু একত্রে যে অ্যাডপ্ট করতে হবে ব্যাপারটা সেটা না। এসএমই যদি একটা একটা করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যায় তারপরও নেট জিরো এমিশনের দিকে এগিয়ে যেতে পারবে। যদি এসএমই গুলো হাই লোড টার্গেট সিস্টেমগুলোকে টার্গেট করে এবং ধাপে ধাপে আপগ্রেড করে তবেই সেটা হচ্ছে সর্বোচ্চ ইমপ্যাক্টগুলো পাওয়া সম্ভব। সরকারি এবং অবকাঠামোগত সংস্কার ছাড়া এনার্জি ট্রানজিশন আসলে সম্ভব নয়। তাই প্রথমে আমাদের নীতি সংস্কার করতে হবে, এনার্জি সার্ভিস কোম্পানিগুলো গড়ে তুলতে হবে এবং ডিকার্বনাইজেশনকে আয়ের উৎস হিসেবে রূপান্তরিত করে জাতীয় কার্বন রেজিস্ট্রেশন চালু করতে হবে। বেসিক এস্টেটগুলোতে স্পেস বরাদ্দ করতে হবে। বেসিক এস্টেটে 10 থেকে 20% ছাদ অথবা খোলা স্থান ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সোলার ডিপ্লয়মেন্টের জন্য জমির অনিশ্চয়তা দূর করতে হবে। প্রকল্পের ব্যাংকেবিলিটি নিশ্চিত করতে হবে। আমাদের বেসিক নবায়নযোগ্য শক্তি সেল প্রতিষ্ঠা করতে হবে এবং এর কাজটি হবে কেন্দ্রীয় সমন্বয় ইউনিট হিসেবে কাজ করা, বেসলাইন তৈরি এবং প্রকল্প অনুমোদনে সাহায্য করা। এমআরবি সিস্টেম আপগ্রেড করতে হবে, নিয়মিত এনার্জি অডিট করতে হবে, লোড কার্ড ডাটা সংগ্রহ এবং শেয়ার করতে হবে। শেষে আমাদের বেসিক নেতৃত্বাধীন স্পেশাল পারপাস ভেহিকেল পদ্ধতি গ্রহণ করতে হবে, যার কাজ হবে 20 থেকে 10 বা যতটুকু পসিবল সেটুকু বিদ্যুৎ সোলার সিস্টেম স্থাপন করা, এসএমইদের সঙ্গে দীর্ঘমেয়াদী একটা পিপিএ স্থাপন করা, উপরন্তু খরচের বোঝাটা আসলে কমানো। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আমরা এনার্জি ট্রানজিশনটা ত্বরান্বিত করতে পারবো, বিনিয়োগ আকর্ষণ করতে এবং ডিকার্বনাইজেশন ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো। ডিকার্বনাইজেশন প্রক্রিয়ার একটি বড় সমস্যা হচ্ছে ফাইন্যান্সিং। এই ফাইন্যান্সিং অবশ্যই সহজ এবং দ্রুত এবং কার্যকর হতে হবে। আমরা বর্তমানের যে ফাইন্যান্সিং সিস্টেমগুলো কিছু দেখি সেখানে কিছু গ্যাপ আমরা নিশ্চিত করেছি এবং কিছু সমাধান প্রস্তাব করেছি। যেমন প্রথম সমস্যা হচ্ছে জটিল ঋণ প্রক্রিয়াটা আসলে জটিল। ঋণ প্রক্রিয়াটি জটিল এবং সময় সাপেক্ষ। ঋণ ডকুমেন্টেশন সম্পূর্ণ করতে সেন্ট্রাল ফাইন্যান্সিং ইনস্টিটিউশনে বারবার যেতে হয়, যাতে করে সময় নষ্ট হয় এবং প্রক্রিয়াটি বিলম্ব ঘটায়। এর সমাধান আসলে করতে গেলে বেসিক স্টেট লেভেলে ব্যাংকিং এজেন্ট স্থাপন করতে হবে এবং সরাসরি এক্সেস বাড়ানো এবং ট্রানজেকশন বাধাটা কমাতে হবে এবং এসএমই এর জন্য অন সাইট ফাইন্যান্সিং সুবিধা নিশ্চিত করতে হবে। এসএমই এর জন্য কোনো আসলে ইনভেস্টমেন্ট স্কিম নেই, যেমন এক্সিস্টিং ঋণ প্রক্রিয়ায় আবেদন ম্যানুয়াল এবং বিচ্ছিন্ন। এই ক্ষেত্রে কি করতে হবে? ফ্লেক্সিবল এসএমই ফ্রেন্ডলি নবায়নযোগ্য শক্তি ইনভেস্টমেন্টের স্কিম তৈরি করতে হবে। এসএমই এর জন্য ওয়ান স্টপ সিস্টেম তৈরি করা, যাতে পুরো প্রক্রিয়াটি ট্র্যাক রাখা যায়।
আরো করা যেতে পারে গ্র্যান্টের সাথে কনসেশনাল লোন যুক্ত করা, যাতে এসএমই এর ঋণদাতার ঝুঁকিটা কমে যায়, প্রাইভেট সেক্টরের অংশগ্রহণটা আরো সহজতর হয়। এক্ষেত্রে আমরা ইটকলের কিছু গ্যাপ পেয়েছি, যেমন ইটকল মেইনলি বড় ফাইন্যান্সিং কে ফোকাস করে, তারা হচ্ছে এসএমই স্মল লোনে আসলে তারা ইন্টারেস্টেড না। তো এই ক্ষেত্রে আমরা ইটকলের সাজেশন থাকবে যে শুধুমাত্র বড় ফাইন্যান্সিং না করে এসএমই এর জন্য অ্যাক্সেস করার জন্য ছোট ঋণ প্রত্যাবর্তন করা এবং অনুমোদন প্রক্রিয়াটা আরো সহজ ও দ্রুত করা, ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট, লোড ডাটা এবং আবেদনটা স্ট্যান্ডার্ড করা, প্রসেসিং টাইম এবং প্রশাসনিক জটটা আসলে কমানো, দ্রুত এবং স্কেলেবল প্রযুক্তি অনুমোদনটা নিশ্চিত করা। এখানে আসলে পাবলিক স্টেক হোল্ডাররাও কিছু ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, যেমন সোলার ও দক্ষ যন্ত্রপাতির জন্য ক্যাপিটালের সাবসিডি দিতে পারে, এনার্জি এফিশিয়েন্ট সরঞ্জামের জন্য কর ছাড় দিতে পারে, কম সুদের সবুজ ফাইন্যান্সিং স্কিম তৈরি করতে পারে এবং সবুজ প্রযুক্তি আমদানির জন্য যে ডিউটি ড্রব্যাক এখানে প্লে করতে পারে। এনার্জি স্টোরেজ সিস্টেমে হচ্ছে কম আমদানি শুল্ক দিতে পারে এবং লো কার্বন পণ্যের জন্য রপ্তানি প্রণোদনা দিতে পারে। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আমরা আসলে এসএমইদের জন্য একটি উৎসাহমূলক পরিবেশ তৈরি করতে পারবো, যার মাধ্যমে তারা দ্রুত এবং কার্যকরভাবে পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ এবং কম কার্বন উৎপাদন নিশ্চিত করতে পারবে। তো আমরা এতক্ষণ যে রেকমেন্ডেশনগুলো দিয়ে আসছি বা ইন্টারভেনশনগুলো আমরা বলে আসছি, তো এই ইন্টারভেনশনগুলো আমরা যদি অ্যাডপ্ট করি তাহলে আমরা ভবিষ্যতে কি সুবিধা পাবো। তো সুবিধার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমেই বলতে চাই এসএমই গুলো হচ্ছে এনার্জি রিলায়েন্স হবে, তাদের হচ্ছে গ্রিডের উপর ডিপেন্ড করে থাকতে হবে না, এবং হচ্ছে দ্বিতীয়ত তাদের এনার্জির যে কস্ট হতো সেটা কস্টটা কমে আসবে, তারা হচ্ছে মিনিমাম 20% কস্ট সেভিং করতে পারবে। এসএমইদের আন্তর্জাতিক যে লো কার্বন স্ট্যান্ডার্ডের সঙ্গে হচ্ছে মানানসই করে রপ্তানি বাজারে প্রবেশাধিকারের একটা সুবিধা আছে। কার্বন মার্কেটের মাধ্যমে প্রায় $0.4 মিলিয়ন পর্যন্ত আয় করা সম্ভব হবে এবং বার্ষিক 1,02,881 টন কার্বন ডাইঅক্সাইড এমিশনটা হ্রাস করতে পারবে, বায়ুমান উন্নয়ন করতে পারবে এবং পরিবেশগত কর্মদক্ষতা আসলে বৃদ্ধি করতে পারবে, শিল্প প্রক্রিয়াটা অপটিমাইজ করে নিয়ে আসতে পারবে এবং উৎপাদনশীলতা ও সম্পদের কার্যকর ব্যবহার বৃদ্ধি করতে পারবে। এই সুবিধাগুলো এসএমইদের জন্য শুধুমাত্র লাভজনক নয় এবং দীর্ঘমেয়াদী ও টেকসই ও প্রকৃতি বান্ধব শিল্প কৌশল নিশ্চিত করতে এটা হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের ইতিমধ্যে আপনারা রিপোর্টের প্রেজেন্টেশনের ফাইন্যান্সটা এবং আলটিমেটলি আমাদের যে কি পটেনশিয়াল এবং কি অপরচুনিটি আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন। আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে আমরা যদি বর্তমানে যেভাবে চলছে বিজনেস অ্যাজ ইউজুয়াল প্রসেস, সেই বিজনেস অ্যাজ ইউজুয়ালি যদি আমরা চলি তাহলে আমাদের দুই ধরনের রিস্ক আরো সামনে চলে আসছে। একটা হলো যে ইন্ডাস্ট্রিগুলো এসএমইর যে পটেনশিয়াল আছে সেই ইন্ডাস্ট্রিগুলো আপনারা দেখলেন যে 4টা কান্ট্রি আমরা একটা কম্পারেটিভ পিকচার দেখালাম, চায়না, চীন, ভারত, ভিয়েতনাম এবং জার্মানি। তারা জাস্ট সোলার রুফটপ বেস এসএমই কে ট্রান্সফরমেশনের কারণে 30 থেকে 50% কিন্তু পর্যন্ত তারা কস্ট সেভিং করতে পেরেছে। মানে হলো অ্যাট দ্য সেম টাইম তাদের যে সিকিউর করা সাস্টেইন গ্রোথ সেটা সিকিউর করতে সম্ভব হয়েছে। সুতরাং এটা কিন্তু চোখের সামনে আছে, এমন না যে এটা হাইপোথেটিক্যাল। মানে বাংলাদেশের এখন আপনি যদি যান যে আমরা গত 15-16 বছর তো দেখেছি যে রাজনৈতিক সরকারের সময় তারা যেটা করেছে যে বলেছে যে আমাদের 100% এনার্জি অ্যাক্সেস আছে, 100% অ্যাক্সেস আছে কিন্তু 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং, তাহলে তো আলটিমেটলি এসএমই বলেন ইন্ডাস্ট্রি কোনো গ্রোথ আসলে সাস্টেইন করবে না। তার মানে আমাদের কোয়ালিটি অফ দ্য সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে 2026 ডাটা বলছে যে গড়ে আমরা 5 থেকে 5.5 বছর আমাদের লাইফ এক্সপেক্টেন্সি হারাচ্ছি এয়ার পলিউশনের কারণে, জাস্ট এয়ার পলিউশন। এবং প্রতি ঘন্টায় 2 জন শিশু মারা যাচ্ছে এয়ার পলিউশনের কারণে। তার মানে হলো যে আমরা এই ফসিল ফুয়েলের এক্সপানশন, ফসিল ফুয়েলের কারণে আমরা ফসিল ফুয়েল কিন্তু সবসময় যে আমরা যে জিনিসটা নেগেটিভ দিই ফসিল মানেই খারাপ, বিষয়টা তা না, লিমিট ক্রস করা। আমরা লিমিট ক্রস করার কারণে
আমাদের ঢাকার চারপাশে আপনারা জানেন কি পরিমাণ ব্রিক ফিল্ডগুলো আমাদেরকে পলিউশন করছে। ঢাকার ভিতরে চারপাশ থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে যে পলিউশনগুলো হচ্ছে সেগুলোর কারণে আমাদের শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আমরা লুজ করছি না, যে আমাদের প্রায় 5% জিডিপি 5% লুজ করতেছে আমরা শুধুমাত্র এই এয়ার পলিউশনের কারণে। তার মানে হলো এইটা আলটিমেটলি যখন একটা মানুষ প্রোডাক্টিভিটি লুজ করবে, মাসে যদি 2 দিন 3 দিন সে অসুস্থ থাকে, তাহলে আলটিমেটলি এসএমইতে বলেন বা গার্মেন্টস সেক্টর কাজের কিন্তু তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, জাতীয় উৎপাদনে হ্যাম্পার করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এট দ্য সেম টাইম আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন রিসেন্টলি কার্বন বর্ডার একটা পলিসি তারা দিয়েছে। তার মানে হলো এসএমই লেড, আপনারা জানেন গার্মেন্টস সেক্টরে একটা বড় সাপ্লাই চেনের একটা অংশ কিন্তু এসএমই থেকে আসে, বুতাম, জিপার এগুলো থেকে। তো ওইটা অ্যাপ্লাই করলে কিন্তু এগুলো ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে। তার মানে হলো এসএমই গুলো যদি আমি ডিকার্বনাইজেশন না যাই, তাহলে আলটিমেটলি আমার গার্মেন্টস সেক্টরও কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা আমরা এই ফাইন্ডিংসটা যেটা দেখালো সেটা হচ্ছে যে আমাদের 20% কমপক্ষে সর্বোচ্চ 30 থেকে 50% ইলেকট্রিসিটি ট্যারিফ কমানো সম্ভব। আর যদি এটা কমানো যায়, বিদ্যুতের খরচ কমানো মানে হলো আমার এসএমই প্রোডাক্ট চিপার হয়ে যাবে, ঠিক আছে? তো সেইটা আমাদের এসএমই যদি ইনপুট সাপ্লাই চিপার হয়, গার্মেন্টসের কস্ট অফ প্রোডাকশন কমে যাবে বা আদার ইন্ডাস্ট্রিগুলো। তার মানে হলো আজকে লেদারে যেটা দেখলেন আপনি, লেদারে যদি ট্যানারির উৎপাদন খরচ কমে যায়, স্মল ট্যানারি, তাহলে আলটিমেটলি আমার জুতার কিন্তু মানে এক্সপোর্টের যে আমাদের এক্সপোর্ট প্রাইস সেটা কমে যাচ্ছে, লাইট ইঞ্জিনিয়ারিং তাই। তার মানে হলো যে এই জায়গাটাতে এসে আমরা দেখলাম শুধুমাত্র বিসিকে 10% যদি স্পেস আমরা রুফটপ সোলারের ট্রানজিশন দিই 57 মেগাওয়াট, আর যদি 70% করে প্রায় 400 মেগাওয়াট করা যদি সম্ভব হয়, এবং সেটা পসিবল। কারণ বিসিক খুবই ক্লাস্টার বেস কনসেন্ট্রেটেড, এমন না যে আপনাকে ল্যান্ড আলাদা নিতে হবে। যেমন ইপিজেডে যদি আপনি 10 to 15% যান প্রায় 300 থেকে 400 মেগাওয়াট, এটা যদি 80% যান পুরো এরিয়া 40 মেগাওয়াট তারা ট্রানজিশনে যেতে পারছে। মানে যেগুলো কনসেন্ট্রেটেড আছে ক্র্যাশ প্রোগ্রাম করে আগামী 1 বছরের ভিতরে আমরা কমপক্ষে 3 থেকে 5000 মেগাওয়াট 1 বছর, আমি মিনিং করে বলছি 1 বছর। সরকারের বিএনপির যে ম্যানিফেস্টো এবং সরকারের যে টার্গেট 2030-এ তারা 20% রিনিউয়েবল অ্যাচিভ করতে চায়। এই 20% আমরা 1 বছরেই আগামী 27-এর ভিতরেই করা সম্ভব যদি আমরা ক্র্যাশ প্রোগ্রামে যাই। আচ্ছা, প্রশ্নটা এখানে আসে টাকা কোথেকে আসবে? মেইন প্রবলেমটা হলো ল্যান্ডের কথা বলা। আমরা কিন্তু ল্যান্ডের কথা বলিনি, আমরা রুফটপের কথা বলেছি। দ্বিতীয় কথা হলো এখানে আপনি ইনপুট যে ডিউটিটা এনবিআর দিয়েছে, তো সরকার বাজেটে যে টাকাটা বাজেটে দিয়েছে রিনিউয়েবল এনার্জি 100 কোটি টাকা, এই টাকাটা রিনিউয়েবল এনার্জি এক্সপানশন না করে এটা যদি ডিউটি ড্রব্যাক দেওয়া হয়, এটা গার্মেন্টসে কিন্তু আছে যে গার্মেন্টসে ইম্পোর্টার যে ডিউটিটা দেয় সরকার, সেটা বছর শেষে ওই ডিউটির পেমেন্টটা সরকার অ্যাডজাস্ট করে দেয়, যার ফলে জিরো ইনপুট ডিউটিতে তার ইনপুটটা ইম্পোর্ট করে। এই একই সূত্র কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করতে পারি। সুতরাং 100 কোটি টাকা দিয়ে 16 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি জেনারেশন না করে 500 কোটি টাকা দিয়ে যদি আমি 5000 মেগাওয়াটের সাপ্লাই দিয়ে মানে ডিউটি ড্রব্যাক দিতে পারি, সেটাতে ফোকাস করা উচিত। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে আমাদের কার্বন এমিশন রিডাকশনের যে কার্বন ডাই অক্সাইড রিডাকশনের যে এমিশন পটেনশিয়াল এনডিসি টার্গেটের প্রায় 16%, এটা জাস্ট এনার্জি ট্রানজিশন, এটা গ্লোবাল কার্বন এমিশনের জন্য আমরা দায়ী না। কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো আমার পলিউশনের হেলথ বার্ডেন, আমার প্রোডাক্টিভিটির জন্য আমি, কিন্তু এনডিসি টার্গেট অনুযায়ী এই টাকাটা আসতে হবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স থেকে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স যদি না আসে তাহলে হোয়াট ক্যান বি ডান? প্রসেসটা হলো ইন্টারন্যাশনালি যেসব জিনিস, যেমন আমাদের শিপ আসে ওয়েস্টের থেকে, জাহাজ নিয়ে আসতেছে ওয়েস্টের, অথবা আমার দুবাই বা অন্যান্য এয়ারলাইন যেগুলো আছে, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলো আছে, ওখানে কিন্তু আমি কার্বন ট্যাক্স ইম্পোজ করতে পারি এবং এটা প্যারিস এগ্রিমেন্টে অলরেডি প্রপোজ করা আছে। বছরে যদি আমরা কার্বন ট্যাক্স দিই শুধুমাত্র, যেটা গত 2 অর্থ বছরের বাজেটে ছিল কিন্তু অ্যাপ্লাই করা হয়নি, আপনারা জানেন অনেকে, কার্বন ট্যাক্স দিলে বছরে 10 থেকে 15,000 কোটি টাকা মিনিমাম 10% যদি আমি কার্বন ট্যাক্স দিই, এটা এই রেভিনিউ মোবিলাইজ করা সম্ভব। সেই টাকাটা কিন্তু আমি রিনিউয়েবল এনার্জি এক্সপানশনে কিন্তু আমি ব্যয় করতে পারি। সরকারের নতুন কোনো টাকা নিজের থেকে না দেওয়া সেটা সম্ভব, ঠিক আছে? এবং এখানে আপনি যারা বিদ্যুৎ
300 কিলোওয়াটের বেশি ইউজ করে তাদের বিদ্যুতের প্রাইস আপনি তো ঘরে গিয়ে আপনি কে 5টা না 6টা এসি ইউজ করতেছে সেটা কিন্তু ট্র্যাক করা সম্ভব না। কিন্তু কিলোওয়াটের 300 আমরা যদি দেখি যে হাউস হোল্ড লেভেলে 300 ওয়াটের বেশি যদি আপনি ইউজ করে তাহলে তাকে আপনি ডাবল করে দেন ট্যারিফ, তখন সে ইনসেন্টিভ হিসাবে আপনি ইনস্টলেশনে যাবেন, রিনিউয়েবল এনার্জি অ্যাডপশনে যাবেন। আপনি যখন এসি পারচেজ করতেছেন আপনি 24টা কিস্তিতে আপনি ব্যাংক থেকে লোন দিচ্ছেন, আর 12টা কিস্তি দিলে সোলার সিস্টেম ইনবিল করে আপনি 3 বছরে আপনি কিস্তি পেমেন্ট করলেন আর বাকি 5 বছর আপনি বিদ্যুৎ বিল ফ্রি দিলেন। সো এই প্যাকেজগুলো কিন্তু আমাদের ইনোভেশন গুলো দরকার, যেটা এখন নেই এবং এটা সম্ভব। আপনি আমাদের সরকারের যেটা করতে হবে, আমরা সিটি কর্পোরেশন গুলো অলরেডি বলেছিল যে 5 থেকে 10% তারা হোল্ডিং ট্যাক্স কমাবে যদি তারা রুফটপ সোলারে যায়, সেটাকে কিন্তু ইন্টিগ্রেটেড ওয়েতে আসতে হবে। রুফটপ সোলার কেন জনপ্রিয় হয় নাই সোলার হোম সিস্টেম গুলোতে, কারণ হলো আপনি সেটা বিদ্যুতের যে কমন বিল আছে, কমন বিলের সাথে আপনি ইন্টিগ্রেট করে দেন। একটা ফ্ল্যাটে বাড়িতে যদি কমন বিলটা আপনার না দিতে হয়, সেটা যদি সোলার হোম সিস্টেম থেকে যায়, যদি রুফটপ সোলার থেকে যায়, তাহলে কে অ্যাডাপ্ট করবে আপনাকে বলেন না। সো এই যে প্যাকেজিং গুলোর দায়িত্ব হলো সরকারের নীতি নির্ধারক পর্যায়ে থেকে প্যাকেজিং গুলি করে এগুলোর সাথে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং রাজকের এক ধরনের কম্পালশন করা উচিত। রাজক এখন যে রাজকের কাছ থেকে অ্যাপ্রুভাল যখন আনছে, একই সাথে স্ট্রেডার কাছ থেকে অন্যান্য এজেন্সির কাছ থেকে এই সিস্টেমটাকে অ্যাপ্রুভাল নিয়ে আপনাকে ফাইনালি যাওয়া উচিত। এবং এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের এনার্জি সিকিউরিটির যে কথাটা বলা হয়, আপনি অন্যের কাছে আপনার এনার্জি রেখে, ইনপুট রেখে আপনি নিজের সিকিউরিটি অ্যাচিভ করা যায়। সুতরাং আমাদেরকে এখন চিন্তা করতে হবে, জ্বালানি সার্বভৌমত্বের চিন্তা করতে হবে, যে আমার পৃথিবীতে একমাত্র হলো বিদ্যুৎ, যদি বাতাস এবং সৌর বিদ্যুৎ জার্নিং বোর্ডের ব্যাপারটা আপনি যেখানে বসে থাকেন বাতাস পাবেন, সৌর বিদ্যুৎ সোলার রেডিয়েশন পাবেন। তো সুতরাং ওইটার ভিত্তিতে আপনি যে বিদ্যুৎ উৎপাদন করবেন সেটি আপনাকে সার্বভৌমত্ব দেবে। এনার্জি ইজ দ্য লাইফ লাইন অফ দ্য ইকোনমি। এনার্জি যদি আপনার সিকিউর থাকে উইদিন ইউর ক্যাপাসিটি, তার মানে আপনার ইকোনমি আপনার সবরেন, আপনার ইকোনমিকে কেউ বাংলাদেশ করতে পারবে না। এবং সারা পৃথিবীতে আমরা রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে যে অপরচুনিটি ছিল, সেটা কিন্তু আমরা দুর্নীতির কারণে, আমরা মানে দুর্নীতিপ্রবণ জ্বালানি খাত কারণে সেই সুযোগটা নিতে পারি নাই। আমরা রিনিউয়েবল এনার্জি বেস সবরেন্টি। এখন আমাদের এই নতুন সরকারের আমলে বিএনপির যে নির্বাচিত সরকার, আমি মনে করি বিএনপির যে টার্গেট আছে যে তারা ইকুইটি, এনার্জি ইকুইটি শুরু করতে চায়। এনার্জি ইকুইটির অন্যতম যদি ইন্ডাস্ট্রি বলি আমি সিএমএসএমই, কটেজ এসএমই, এইগুলোকে যদি আমি রিনিউয়েবল এনার্জি ট্রানজিশনে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স যে অর্থটা আছে, প্রত্যেকটা লোকালি যদি আমার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এবং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে আমি মোবিলাইজ করি, খুব দ্রুত এটা সম্ভব। এবং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে ওপেক্স মডেলে যে প্রায় 70,000 টাকা আমরা দেখতে পাচ্ছি যে ইমিডিয়েট আমার অ্যাচিভমেন্ট হচ্ছে, সেভিংস হচ্ছে। এসএমই গুলোর ক্ষেত্রে আমাদের এখন ড্রাস্টিক্যালি সরকার যে 1 কোটি জবের কথা বলছে, এটা একমাত্র সম্ভব হবে যদি এসএমই গুলি সার্ভাইভ করে। আপনি গার্মেন্টস সেক্টর দিয়ে আপনি যা অ্যাডজাস্ট করে ফেলছেন, আপনি এখন গার্মেন্টস সেক্টর উল্টো অটোমেশনের কারণে আরো জব লস হবে। তার মানে হলো আপনাকে কটেজ এন্ড মিডিয়াম স্মল এন্টারপ্রাইজ গুলো এবং এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে আমাদের 13 লাখ ডিজেল পাম্প আছে, এগুলোকে যদি আপনি ট্রানজিশনে যান তাহলে জব ক্রিয়েট করা সম্ভব হবে। লোকাল লেভেলে অপারেশন মেইনটেন্সের জন্য আপনি মেকানিক ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্স, এই জিনিসগুলো আপনাদের সামনে সরকারকে চিন্তা করতে হবে যে রিয়েল সেক্টরে আপনি যদি ট্রানজিশন যান, জাস্ট এনার্জি ট্রানজিশনের পার্সপেক্টিভে, আমরা চেঞ্জ ইনিশিয়েটিভ ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের অবজারভার হিসেবে আমরা এটা জানি, আমাদের যেটা অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিস দিয়ে আপনাকে প্রুভ করতে হবে যে এই টাকা প্রপার জায়গায় আপনি প্রপারলি ইউটিলাইজ করবেন উইদাউট এনি করাপশন রিস্ক। আমি মনে করি কারেন্ট গভর্নমেন্টের একটা বড় কমিটমেন্ট আছে যে প্রিভিয়াস গভর্নমেন্টের যে ভুলগুলি হয়েছে সেগুলি তারা রেপ্লিকেট করবে না। এবং এনার্জি সেক্টরে আমরা নতুনভাবে আমরা এনার্জি সেক্টরকে রিনিউয়েবল এনার্জি বেস সভরেন্টি আমরা অ্যাচিভ করা সম্ভব হবে।
তো আমি আমাদের এই পার্সপেক্টিভ ধরে আমি আপাতত আমরা আমাদের কথা শেষ করছি। আমরা আপনাদের কাছে প্রশ্ন নিতে চাই। ধন্যবাদ। আমি জয়নাল আবেদিন দৈনিক কালের কণ্ঠ পত্রিকা থেকে বলছি। প্রথমেই ধন্যবাদ জানাই জাকির ভাইকে, আপনি দীর্ঘদিন থেকে এই বিষয়টা নিয়ে কাজ করছেন। এর আগেও আমি অনেকগুলো আপনার প্রোগ্রাম কভার করেছি। তো আপনার কাছে প্রথমত আমার জানার বিষয় হলো যে আপনি এসএমই নিয়ে বলছেন, কিন্তু আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে প্রয়োজনীয় মোট জ্বালানি, এই জ্বালানির ঠিক কত শতাংশ রিনিউয়েবল দিয়ে আমাদের পূরণ করা সম্ভব, সেটা নিয়ে আপনাদের কোনো রিসার্চ আছে কিনা? আর আমি রিসার্চার আপনার সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করছি যে আমাদের রিসোর্স রিফাইন্যান্সের জায়গা নাই, ফাইন্যান্সের জায়গা। বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন রিফাইন্যান্স আছে, এটাতে ইউরোতে আছে, বাংলা ব্যাংকে আছে এবং বাংলা টাকায় আছে এবং ডলারেও আছে। মানে গত 2025-এর ফার্স্ট হাফে প্রায় 1,56,000 কোটি টাকা পর্যন্ত বিতরণ হয়ে গেছে, আমরা নিউজ করেছি। তো এখানে আরো ফাইন্যান্স আছে, কিন্তু ব্যাংকের সাথে বা আমাদের যে 12,000 শাখা রয়েছে ব্যাংকের, এইখানে গ্যাপটা কোথায়? এই জায়গায় কি আপনারা কোনো রিসার্চ করেছেন কিনা? কেন আমরা এই টাকাগুলো কাজে লাগাতে পারছি না? টাকা তো আছে, কিন্তু দীর্ঘদিন থেকে এই গ্রিন ফাইন্যান্স পড়ে আছে, কিন্তু আমরা কাজে লাগাইতে পারতেছি না। আর আরেকটা প্রশ্ন জাকির ভাইয়ের কাছে আমার জানার, যে আপনি বলেছেন যে যদি $10 বিলিয়ন করে জ্বালানির দাম বাড়ে, তাহলে আমাদের বছরে $1 থেকে $1.5 বিলিয়ন অতিরিক্ত খরচ হতে পারে। তো অলরেডি $40 আমাদের জ্বালানির দাম বেড়ে গেছে। তো আমাদের রিজার্ভ কি সংখ্যার মধ্যে আছে কিনা? কারণ যখন আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালায়, তখন 19 থেকে $20 বিলিয়ন আমাদের দিয়েছিল, রিজার্ভ ছিল। এখন সেটা $30 বিলিয়নের কাছাকাছি IMF এর হিসেবে, আর বাংলাদেশ ব্যাংকের হিসেবে সেটা $35 বিলিয়ন। তো আমরা কোনো সমূহ সংকটের দিকে যাচ্ছি কিনা এই রিজার্ভ নিয়ে? এই তিনটা বিষয় বলবেন। ধন্যবাদ। আর তারা যদি কোনো কিছু থাকে আপনারা একসাথে উত্তর দিতে পারেন। মানে আমরা ফেস বাই ফেস থেকে। আচ্ছা, আমার নাম ফারুক আহমদ আরিফ, আমি প্রতিদিনের বাংলাদেশে কাজ করছি। আর আপনারা যদিও নিয়ে কথা বলছেন ইন্ডাস্ট্রি নিয়ে, আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে স্থানীয় জ্বালানি, মানে গ্রাম পর্যায়ে জ্বালানি, সেখানে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি যে আগে মানুষ কাঠ, খড় এগুলো দিয়ে রান্না বান্না করতেন, এখন এইগুলো বেশিরভাগ নাই, অর্থাৎ বন উজাড় বা বিভিন্ন ধরনের কাঠ। প্রায় 70-80% মানুষ গ্রামে বাস করে। তো এদের জ্বালানিটা আসলে কোথেকে আসবে, কি করা যায়? কারণ এখানে আমরা বেশিরভাগ যে আপনারা যেসব রিসার্চগুলো করেন, বেশিরভাগ মিল, ফ্যাক্টরি, কলকারখানা এই বিষয়ে আসলে, কিন্তু গ্রামীণ জ্বালানির এখানে কি কাজ করা দরকার? আমার একটা বিষয় জানার আছে যে এই সোলার সিস্টেম নিয়ে কাজটা উপর আসতে থেকে হচ্ছে, অনেক আগে থেকে হচ্ছে। তো এটা আমাদের সঙ্গে এত প্রমোট করা হয়নি। এখানে কার্বনের বিষয়টা বারবার আসতেছে, পলিউশনের বিষয়টা। কিন্তু যখন আমরা সোলার সিস্টেমে যাবো, মেসিন যদি যাই আমরা, সেক্ষেত্রে এখানে তো একটা ব্যাটারির বিষয় আছে, তাই না? তা আমরা কিন্তু ওই টেলারি ঢাকা থেকে সরাতে পারিনি। মানে অনেক রকমের চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু টেলারি ঢাকাতে করছি। যখন সোলার সিস্টেমে মেসেজ আমরা যাবো আমরা, তখন এসিড পলিউশনের একটা ঝুঁকি কিন্তু থাকে। এই ঝুঁকিটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঝুঁকিটা আসবে যদি আপনি মেসেজ নিয়ে যান। সেক্ষেত্রে এই এসিড পলিউশনের বিষয়টাকে আপনি সমাধান করে দিতে হবে। আপনি প্রশ্নের উত্তর দেই, তারপরে আবার থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম জসিম উদ্দিন, আমি সিনিয়র রিপোর্টার, ঢাকা পোস্ট থেকে কাজ করি। ঢাকা পোস্ট। প্রথম কথা হলো যে আমাদের আপনারা হয়তো কেউ জানেন বা জানেন না, আমরা
আগামী পরশুদিন আমরা বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্স রোডম্যাপটা ডিক্লেয়ার করছি। হ্যাঁ, তো সেখানে আমরা একটা এক্স্যাক্টলি কত পটেনশিয়াল সেটা উত্তর দিব। বাট এই মুহূর্তে যদি আমাকে বলেন যে গ্লোবাল ব্যাটারির প্রাইস এবং রিনিউয়েবল এনার্জি যে সোলারের প্রাইস যেভাবে ডিক্লাইন করছে এগুলো যদি করতে থাকে তাহলে সর্বোচ্চ আমরা আগামী 30 সালে মাই আন্ডারস্ট্যান্ডিং মিনিমাম 30% এবং 40-এ টার্গেট করছে 30%, 40-এ 50% সম্ভব, যে জ্বালানির চাহিদা 50% মিট করা সম্ভব। আমাদের সমস্যাটা হলো আমরা ইকোনমিক কস্ট এন্ড ফিনান্সিয়াল কস্টের হিসাব করি, ইটস অপরচুনিটি কস্ট। যে আপনি আমরা দেখেছিলাম একটা স্টাডিতে যে আপনি যদি এলএনজি থেকে কনভার্ট করে আপনি যদি রিনিউয়েবল এনার্জি যান, প্রতি $1 আপনি $17 গেইন করেন, ইনক্লুডিং পলিউশন এবং আদার কস্ট। সুতরাং আপনি দেখতেছেন যে হয়তো বা $1 আমি সেভ করতেছি, কিন্তু আসলে $17 অরিজিনালি সেভ করছি ইন টার্মস। কারণ আমরা পলিউশনের কারণে আমাদের প্রতি মাসে যে আমাদের পকেট থেকে টাকা চলে যাচ্ছে হেলথ এক্সপেন্ডিচার, এটা কিন্তু আমরা কোনো হিসাব করি না। আজকে বাংলাদেশের বা সারা পৃথিবীতে সবচেয়ে বড় ঝুঁকি দাঁড়ায় গেছে সয়েল পলিউশন, অন্যতম ঝুঁকি। যে কথাটা জসিম সাহেব বলেন যে আমরা অ্যাসিডের যে পলিউশন এটা কোথায় ফেলে দিয়েছে, আলটিমেটলি কিন্তু সয়েলে যাবে বা নদীতে যাবে। তার মানে হলো যে আমরা যখন কোনো কিছু রিকমেন্ড করি, সেই রিকমেন্ডেশনের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করে বলতে হবে যে এটা ওভারঅল যেটা সার্কুলার ইকোনমি, যে আমরা রিনিউয়েবল এনার্জিতে যাব এনশিওরিং ইকো ফ্রেন্ডলি সার্কুলার ইকোনমিক সিস্টেম এবং 100% ই-ওয়েস্ট ডিসপোজাল সিস্টেমের মাধ্যমে। তাহলে এটা আরেকটা লাইবিলিটি হিসেবে দাঁড়ায় যাবে, যে কথার কনসার্ন আছে। এবং পৃথিবীতে এইটার বলা আছে যে প্রোডাকশন যার পলিউশনটা দেয়। সোলার প্যানেল আপনি যে কোম্পানিগুলো বাংলাদেশে নিয়ে আসতেছে বা যারা প্রডিউস করবে, এটা সার্কুলার ইকোনমির মাধ্যমে ওয়েস্ট ম্যানেজ করার দায়িত্ব সেই কোম্পানিটা। এটি কিন্তু গ্লোবাল সিস্টেম। আদারওয়াইজ তাকে একটা পলিউশন ট্যাক্স দিতে হবে, যেটা সরকার এটা অ্যাপ্লাই করবে, সেটাকে ম্যানেজ করবে। সুতরাং সোলার প্যানেল বাংলাদেশে আসার জন্য আপনার ডিউটি না দিয়ে সোলার প্যানেলের এই ওয়েস্ট ম্যানেজ করার জন্য যারা দায়ী তাদের উপর আপনি এনভায়রনমেন্টাল বা ফিস বা পলিউশন ট্যাক্স ইম্পোজ করতে হবে, যদি তারা ম্যানেজ না করে। এবং সেটা সেম ফর আদার প্লাস্টিকের ক্ষেত্রে দেয়। আপনি যে এটা এরকম যে আমাদের এই জিনিসটা ফোকাস করতে হবে। সেকেন্ড বিষয়টা রিফাইন্যান্স স্কিমের যে কথাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা ডিটেইল বলবো পরশু দিনের প্রেজেন্টেশন। বাট আমি শুধু এইটুকু বলি যে আমরা সেন্ট্রাল ব্যাংকের রিফাইন্যান্স স্কিম বা যেসব জায়গায় রিফাইন্যান্স স্কিমগুলো টাকাগুলো আছে সবাই চাকরি করি আমরা ব্যাংকগুলো। আমরা বাংলাদেশের প্রসপারিটি, যে প্রসপারাস বাংলাদেশ দেখি, এটার সাথে মিশনটা আমাদের মাথায় কাজ করে, যার ফলে সেন্ট্রাল ব্যাংক বলে আমার কাছে টাকা আছে, তারা টাকা নিচ্ছে, আর কমার্শিয়াল ব্যাংকগুলো বলে যে আমরা এত কমপ্লায়েন্স আমাদেরকে দেওয়া হয় যেটার জন্য আমি পাচ্ছি না। তো প্রশ্নটা হলো, এই কমার্শিয়াল ব্যাংকগুলো যখন এজেন্ট ব্যাংকিং চালায়, তাহলে এজেন্ট ব্যাংকিং গুলো যদি সেন্ট্রাল ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড থাকে, এজেন্ট ব্যাংকে তো টাকা 1 লাখ তুমি এমনি দিচ্ছ, 2 লাখ দিয়ে দিচ্ছ টাকা মিনিমাম কমপ্লায়েন্স, তাহলে ওখানে সমস্যা হবে। মানে আপনি যে দেশে হাজার হাজার না লাখ লাখ কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে, সেখানে কমপ্লায়েন্স কাজ করে না। আর যখন আমার স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যখন সে টাকা নিতে যায়, তখন তার সমস্ত কমপ্লায়েন্স দেয়। এটা শুধুমাত্র আনজাস্টিফাইবল না, এটা এক ধরনের আমরা কমপ্লায়েন্সের নামে এক ধরনের অত্যাচার এবং বাই চয়েস এটা করা হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে, নতুন গভর্নর আসছে তার নেতৃত্বে, বা ডেপুটি গভর্নর যারা আছেন, সাস্টেনেবল ফাইন্যান্স ইউনিটের যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর বা লিড আছেন, তার ইমিডিয়েটলি এটা সলভ করা উচিত যে প্রত্যেকটা তার কাছে টাকা না, টাকা কিভাবে আপনি প্রোঅ্যাক্টিভলি তার অ্যাকাউন্টে যাবে। এখন আমার ফ্যামিলি কার্ড সরকার করছে, কৃষক কার্ড করতেছে, বা এসএমইদের জন্য আমরা এরকম একটা কার্ড যদি আমরা করে দিই, যে তারা 7 ডেজ থেকে 15 ডেজের ভিতরে তারা টাকা পেয়ে যাবে, তাদের অ্যাকাউন্টে চলে যাবে। বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা, আমাদের কৃষকরা কোনোদিন টাকা মারে না, টাকা মারে হলো বড় যারা ব্যবসায়ী বা বড় যারা। সুতরাং এইটা যারা নেগেটিভ দেয়, তারা আসলে বেসিক্যালি দুর্নীতির এজেন্ট হিসেবে কাজ করে, পার্টিকুলার রেজিস্ট্রেশন যারা এইসব কমপ্লায়েন্স গুলির ব্যাপারে বারে বারে সামনে নিয়ে আসে।
আমরা দেখেছি গত 15-16 বছরে রিনিউয়েবল এনার্জি যখনই আমরা কথা বলছি, এই দুর্নীতিবাজরা কর্মকর্তাগুলো গভর্নমেন্টের ভিতরে এবং সরকারের যারা মন্ত্রীরা ছিল সবসময় সামনে একটা ল্যান্ডের ইস্যুটা সামনে ঝুলে গেছে। অথচ একই মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা ইপিজেড এর নামে হাজার একর জমি, এই যে মিরসরে আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা প্রকাশ করলো কি পরিমাণ গাছ তারা এখানে শুধু মিরসরের প্রজেক্টের নামে ইপিজেড এর নামে তারা ধ্বংস করছে। সুতরাং এই ল্যান্ডের বিষয়টা একটা রেটরিক, এটা বাস্তব কোনো বিষয় না। আমরা যদি রিয়েলি মনে করি যে জ্বালানি আমার লাইফলাইন, সুতরাং এটার জন্য আমি মনে করি যে এটা আমাদের বিজনেস এস ইউজুয়াল থেকে আমাদের ইমিডিয়েট একটা জাতীয়ভাবে এটা প্রধানমন্ত্রী, আমি রিকোয়েস্ট করব প্রধানমন্ত্রী যেন একটা নিজে উদ্যোগ নিয়ে এটা কাজটা করেন, যে এই রিফাইন্যান্সের টাকাটা যতখানি সম্ভব আমাদের স্থানীয় এসএমই এবং সিএমএসএমই কে তারা দিয়ে দেন। রিজার্ভের বিষয়টা অবভিয়াসলি আমরা চ্যালেঞ্জের মুখে আছি, বাট আমি সবসময় মনে করি এভরি চ্যালেঞ্জ কামস উইথ অপরচুনিটি। আমি রিজার্ভ যদি দুর্নীতি মুক্ত ভাবে আমি রিজার্ভটাকে ইউটিলাইজ করতে পারি, এখন যে রিজার্ভের রিস্কটা আছে এবং আমরা যদি প্রপারলি দিতে পারি, আমি মনে করি বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারা নিজেদের যে ইনকামের ভিত্তিতে রিজার্ভের যে টাকাটা তারা ডলারটা পেয়ে আমাদেরকে ব্যাক করা, এই ডলারের টাকাটা আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি এবং আমরা যদি দ্রুত রিনিউয়েবল এনার্জি ট্রানজিশনে যাইতে পারি, তাহলে এই রিস্কটা আমরা রিজার্ভের যে রিস্কটা মানে ডিক্লাইন করে সেখান থেকে আমরা বেঁচে যাব। আমাদের একমাত্র ট্রানজিশন 6 মাস থেকে 8 মাস বা 1 বছরের ভিতরে প্রায় 2 থেকে 3 হাজার মেগাওয়াট যেটা ইন্টারিম গভর্নমেন্টের টার্গেটটা ছিল সেটা তো তারা করে যায়নি, উল্টা এই রাজনৈতিক সরকারের কাঁধে চাপিয়ে দিচ্ছে। এটা খুব দ্রুত বাস্তবায়ন করা উচিত। 3000 মেগাওয়াট যদি আমরা করে ফেলতে পারি, তাহলে ইম্পোর্টের একটা বড় ডলারের যে চাপটা সেটা কমিয়ে আনা সম্ভব রিজার্ভ ক্রাইসিসে। আরিফ যে প্রশ্নটা করছে, আমার মনে আছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে 11-12 সালে রাঙ্গামাটি পৌরসভাতে একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল বায়োগ্যাস প্ল্যান্ট। টার্গেটটা ছিল যে আমরা কাঠ বা এই যে বিভিন্ন আমরা যে কুকিং সিস্টেমটা আছে, এটা সবচেয়ে বড় ঝুঁকিটা হলো ইনডোর পলিউশন। আমাদের নারীরা এটার ভিকটিম হয়, সেখান থেকে যেন আমরা কমিয়ে নিয়ে আসি সেজন্য বায়োগ্যাস প্ল্যান্ট। তো বায়োগ্যাস প্ল্যান্টে আমরা দ্রুত যেসব জায়গায় আমরা সোলার হোম সিস্টেম এই মুহূর্তে কাজ করানো সম্ভব না, অল্প টাকায় আমরা যদি 500 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিতে পারি বায়োগ্যাস প্ল্যান্টের, আমাদের জানেন যে ইতিমধ্যে আমাদের মাইক্রো ফাইন্যান্সিং ইনস্টিটিউশন গুলো বা আমাদের এনজিও গুলো খুব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, আন্তর্জাতিক উন্নয়ন তহবিল কমে যাওয়া। আমরা তাদেরকে কাজে লাগাতে পারি এই বায়োগ্যাস প্ল্যান্ট কমিউনিটিতে করা এবং এট দ্য সেম টাইম পাইপের মাধ্যমে ওই বাড়িগুলোতে বায়োগ্যাস প্ল্যান্টে যাওয়া, যেখানে আমার অলরেডি বিশেষ করে সুন্দরবনের পাশাপাশি যেসব জায়গায় ইতিমধ্যে এই ক্রাইসিসটা আছে। সুতরাং বায়োগ্যাস প্ল্যান্ট আমাদের একটা বড় একটা সাপ্লাই হতে পারে কম টাকা, যেটা সরকার নজর দেওয়া উচিত বলে মনে করি। ফাইনালি যে কোশ্চেনটা আসছে জসিম সাহেব, আমি ইতিমধ্যে উত্তর দিয়েছি। ই ওয়েস্টের ক্ষেত্রে আমি মনে করি ব্যাটারিগুলো যারা ইম্পোর্ট করে নিয়ে আসছে সরকারের বিএসটি এর নেতৃত্বে এবং এট দ্য সেম টাইম পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে তারা একটা ইন্টিগ্রেটেড একটা কমিটি করা দরকার, যে তোমার ব্যাটারি পলিউশন তোমাকে ম্যানেজ করতে হবে যদি তুমি সাপ্লাই দিতে চাও। এটা সরকারের দায়িত্ব। ব্যাটারি 10 বছর বা 8 বছর যতদিন ইউজ করবে, প্রতি সময় পর পরে 2 বছর পর পরে সেই অ্যাসিড কালেকশন করা এবং সেই অ্যাসিড আবার রিসাইক্লিং করে এবারে মানে পরিবেশের ক্ষতি করবে না, প্রকৃতির ক্ষতি করবে না, এরকম ব্যবস্থা করে তার দায়িত্ব থাকবে। আপনি কোম্পানিগুলোকে আপনি সার্ভেলেন্স, রিয়েল টাইম সার্ভেলেন্স দিন। আপনি চাইলেও পরিবেশ অধিদপ্তর এগুলো সার্ভেলেন্স করতে পারবে না তার কারেন্ট ক্যাপাসিটি। এগুলি কি করা সম্ভব? কমিউনিটি লেভেলে ইউথদেরকে এনগেজ করে দেন আপনি, ড্রোন সার্ভেলেন্স এবং অন্যান্য সার্ভেলেন্স স্যাটেলাইট দিয়ে আপনি সম্ভব। সুতরাং এই প্রযুক্তিগুলি দ্রুত ইনস্টলেশন করা হবে, তত বেশি আপনি যদি কোনো ফ্যাক্টরিকে বা কোম্পানিকে দেখা যায় যে তার ব্যাটারি সে ম্যানেজ করতেছে না, আপনি তারপরে এমন একটা এক্সাম্পলের পলিউশন ট্যাক্সে চলে যাবে, পলিউশন ট্যাক্স, যেটা বাধ্য হবে সে। মনে করেন আজকে ইউরোপে বা ওয়েস্টে আপনি দেখবেন $200-300 মিলিয়ন জরিমানা করে দিচ্ছে। বাংলাদেশে আপনি দেখেন, আমি বলতেছি না যে স্মোকিং ইজ গুড, স্মোকিং ইজ অলওয়েজ অ্যাডভার্সেবল হেলথ,
তো স্মোকিং এর উপর আপনি 300% আপনি সাপ্লিমেন্টারি ডিউটি দিচ্ছেন। আর যে প্লাস্টিক আপনাকে সমুদ্র ধ্বংস করতেছে, যে প্লাস্টিক আপনার নদী ধ্বংস করতেছে, যে প্লাস্টিক আপনার সয়েল ধ্বংস করতেছে, তার উপরে কোনো পলিউশন ট্যাক্স নেই। এটা কি ইকুইটেবল হলো কিনা? এবং ম্যাক্সিমাম মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এটা সুবিধা নিচ্ছে, বাংলাদেশকে ডাম্পিং করতেছে তার প্লাস্টিক। বাট এটা ইউ ক্যান নট ডু দ্যাট। দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। আমাদের নেক্সট বাজেটে আমি মনে করি সরকারের উচিত এই কার্বন ট্যাক্স এবং পলিউশন ট্যাক্সের ব্যাপারে একটা বড় স্ট্রং পজিশন নেওয়া, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যারা আমাদের দেশে ব্যবসা করে উইদাউট টেকিং রেসপন্সিবিলিটি। আপনি গার্মেন্টস সেক্টরেও আমাদের সামনে আমি মনে করি রাজনৈতিক সরকার এসছে, তারা বার্গেন করা উচিত আন্তর্জাতিকভাবে যে আপনি গার্মেন্টস এর প্রোডাক্টের জন্য প্রাইস নিচ্ছেন, কিন্তু গার্মেন্টস এর ডাইং ফ্যাক্টরির পলিউশনের কারণে যে নদী ধ্বংস হচ্ছে সেটার জন্য তো কোনো কনজিউমার পে করছে না। আমার যে পানির উৎস নষ্ট হচ্ছে, আমি যে পানির অধিকার থেকে আমি হারাচ্ছি, বা আমার সয়েল যে নষ্ট হচ্ছে, এটার জন্য তো বায়ার কোনো পে করতেছে না। সো নাও ইট ইজ এ টাইম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এবং ইউএসএ বা কানাডা যারা আমাদের ইম্পোর্টার, তাদের দেশের সরকারের সাথে কথা বলা উচিত যে প্রতি $10 শার্টে সে $1 পে করতে হবে অ্যাটলিস্ট এদের ক্লিন এনভায়রনমেন্টাল ফি এবং আমার নদী কনজারভেশনের বা লোকাল সয়েল পলিউশন ঠেকানোর জন্য। দিস ইজ দ্য টাইম। $50 বিলিয়ন এক্সপোর্ট করি গার্মেন্টস, আপনি যদি 10% দেন তাহলে তো কত আসে? $5 বিলিয়ন। সো দিস ইজ দ্য টাইম। আপনি ওখানকার যারা পার্লামেন্টে আসছে বা ইয়াগুলো আছে, যারা আমাদের বাংলাদেশের বিষয়ে ককাস আছে, তাদের সাথে কথা বলে আন্তর্জাতিকভাবে এটা করা সম্ভব। ওখানে টাকাটা তারা কালেক্ট করবে, ওই টাকাটা প্রতি 3 মাস পর করে আমার ওদের রেভিনিউ বোর্ড থেকে আমার বাংলাদেশে এনবিআর চলে আসবে। দ্যাট উইল বি দ্য প্রসেস। সো এটা পসিবল আমরা যদি চাই, এবং এটা জাস্টিফাইবল। এবং এটা জাস্টিফাইবল ইন এ সেন্স যে গত বছর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একটা রায় দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে হিউম্যান রাইটস হ্যাজ এ অব্লিগেটরি অফ দ্য ইকোলজিক্যাল এন্ড আদার ড্যামেজ যদি হয়, এটা প্রিলুড টু দ্য হিউম্যান রাইটস। মানে ওই রায়ের রেফারেন্স ধরে আমরা আন্তর্জাতিকভাবে নেগোশিয়েট করতে পারি। অবশ্যই এটা বায়ারদের উপরে দেওয়া যাবে, মানে এখানকার নেগোসিয়েশন করা যাবে না। তখন হবে কি, আমাদের বিজেপির কাছে এটা চাপিয়ে দেওয়া হবে প্রাইস সেকশন। নো, you have to do this direct from the local export destination countries. তো আমি আপাতত এখানে শেষ করছি। এরপরে যদি প্লিজ বাংলাদেশ প্রতিদিন থেকে আপনাদের প্রেজেন্টেশনটা দেখেছি, আপনারা সেক্টরাইজ দিয়ে দিয়েছেন আসলে এসএমই খাতগুলো কারণ নেগোশিয়েট করছে। আমি আসলে স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম, আপনারা যখন এই প্রতিবেদনটা তৈরি করেছেন, আপনারা অ্যাকচুয়ালি কতগুলো কারখানায়, এসএমই কারখানায় আসলে ভিজিট করেছেন, এবং সেই অ্যামাউন্টটা যদি আমাদের জানাতেন, এবং এদের মধ্যে আপনারা কত পার্সেন্ট এসএমই ফ্যাক্টরি কারখানাগুলোতে দেখেছেন যে ওরা আসলে সোলার রুফটপ কিংবা নবায়নযোগ্য জ্বালানি এই উৎসটা ব্যবহার করতে আগ্রহী, এই সংখ্যাটাও যদি জানাতেন। আসলে ওরা অ্যাওয়ার্ড কিনা বিষয়টা নিয়ে, তারা এটা ইউজ করতে চায় কিনা, এটা একটা অংশ। দ্বিতীয় অংশে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে গার্মেন্টসে যেমন আমাদের সোলার ব্যবহারের ক্ষেত্রে প্রণোদনা আছে, আমদানি শুল্ক আছে, নেট মিটারিং এর ব্যবস্থা আছে, এসএমইতে আমাদের দেশে আসলে সরকার এই ব্যাপারে কি ভাবছে কিংবা আদৌ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? যদি নিতেই হয় সেক্ষেত্রে গার্মেন্টসে যে সমস্ত সুযোগ সুবিধা দেয় সেগুলোই অ্যাপ্লাই করবে, নাকি এসএমইর জন্য আলাদা কিছু করা যেতে পারে? এই দুটো অংশটি ক্লিয়ার দিতে চাচ্ছিলাম। ওকে, ধন্যবাদ। আমরা ইন ফিজিক্যালি আপনার 4টা স্টেটে 4টা ক্লাস্টার আছে। কোনগুলো? সাভার, ওকে, সাভার, কেরানীগঞ্জ আর লাইব্রেরি। আমরা এগুলো ভিজিট করা হয়েছে এবং 20 থেকে 25টা ফ্যাক্টরি একেবারে ইন্টেন্সলি ক্যাপচার করা হয়েছে, যেগুলো প্রসেসগুলো তাদের সাথে থেকে বসে করা হয়েছে। তো আমরা এর সাথে বেসিকের সাথে এমনকি ইনফরমেল ইন্টারভিউস যেগুলো, সেগুলো বেসিকের কর্তৃপক্ষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রি মালিক থেকে শুরু করে সবার সাথে এক্সপার্ট সবার সাথে করা হয়েছে। প্রায় কতগুলো 12টা ইনফরমেল ইন্টারভিউ আমরা করেছি।
সো আমরা যেটা মনে করি সেটা হলো যে মানে আমরা কেন এটাকে ফোকাস করছি, মানে বড় ইন্ডাস্ট্রিগুলো অনেক সময় তাদের অনেক ধরনের টাকার বিষয়টা অনেক বেশি হেভিলি আপনার ডিপেন্ডেন্ট হয়ে যায় ট্রানজিশনটা, কিন্তু এসএমই ট্রানজিশনটা কিন্তু হেভিলি ইকোনমিক ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি না, শুধু ইটস অপরচুনিটি, কিন্তু এটা আবার পটেনশিয়াল বড় ইন্ডাস্ট্রি চেয়ে বেশি, আমি ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট জেনারেশন বলেন, ইন টার্মস অফ লোকাল ইকোনমি বলেন। সো এই জায়গাটাতে এসে আপনি একটা এগ্রো প্রসেসিং বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং বলেন, আমার প্রায় 70 থেকে 80% ফর্মাল ইনফর্মাল জব কিন্তু এমপ্লয়মেন্ট এই সেক্টরে আছে, সেম আছে। তার মানে হলো যে আমার 20 কোটি মানুষের দেশে একটা বিরাট পটেনশিয়াল আছে এই এসএমই সাথে। আমি এই পার্সপেক্টিভ আমি মনে করি অবশ্যই সরকারের এসএমই বা এসএমইর জন্য বা বেসিক্যাল যারা আছে আলাদা ইনসেন্টিভ পলিসি ডিক্লেয়ার করা আছে, এবং এটাকে বলে ইকুইটেবল পলিসি। আপনি বড় ইন্ডাস্ট্রির জন্য যে বেনিফিট দিচ্ছেন, ছোট ইন্ডাস্ট্রিকে যারা বাচ্চা তাকে আর বেশি দিতে হবে 58 জন। সুতরাং আমাদের এসএমই বা এসএমই গুলোকে একেবারেই আপনার এগ্রো প্রসেসিং গুলি বা অন্য দিকে, যেমন এখন বাংলাদেশে বড় একটা পটেনশিয়াল হলো আমাদের 1 কোটি লোক বাইরে থাকে। এরা কিন্তু সবসময় আমি দেখেছি, আমি রেগুলার মালয়েশিয়া বা অন্য জায়গায় আসা যাওয়ার সুযোগ হয়, যে তারা কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট খুঁজে। হ্যাঁ, তার মানে হলো আপনি যদি সেই রংপুরের গঙ্গাচড়া থেকে যদি আপনার প্রোডাক্টের সিল মারা থাকে যে গঙ্গাচড়া মেড ইন গঙ্গাচড়া, তাহলে গঙ্গাচড়ার লোক যখনই থাকুক মিডল ইস্টে যেখানে থাকুক সেখানে ট্রাই করবো ওই প্রোডাক্টটা কালেক্ট করা। মানে তার মানে এইটা যদি সাপ্লাই চেইনটা আমরা যদি কানেক্টেড করতে পারি তাহলে কিন্তু হিউজ পটেনশিয়াল আছে আমার এই এগ্রো প্রসেসিং থেকে শুরু করে আদার ইন্ডাস্ট্রি, এবং এইখানে কিন্তু সরকারের নজর বেশি দেওয়া। অনেকে কিন্তু আমরা নিজেরা কিন্তু শুরু করেছি, কিন্তু মুশকিলটা হলো যে ওই যে ইনসেন্টিভ তারা যে ট্রানজিশনের টাকাটা লাগবে অনেকে আছে বাধ্য হয়ে, দেখা যাচ্ছে বিদ্যুৎ যেমন লাইট ইন্ডাস্ট্রি বা তারা বিদ্যুৎ আর থাকছে না, তখন সে অল্প করে কি করে ওই সময়টুকুর জন্য শুধুমাত্র সোলার সিস্টেম রেখে। হ্যাঁ, কিন্তু এটা মেসেজ আকারে দেওয়া হচ্ছে, কারণ আপনি মেসেজ আকারে গেলে ইনসেন্টিভ প্যাকেজ ডিক্লেয়ার করতে হবে, যেটা আমরা অলরেডি রিকমেন্ডেশন দেখেছি কি কি ডিক্লেয়ার করতে হবে, খুব বেশি টাকার বিষয় না। আমি বলি নেক্সট বাজেটে আপনি 2 থেকে 3,000 কোটি টাকার একটা দিয়ে শুরু করেন, তারপর ইন্টারন্যাশনাল কো ফাইন্যান্সিং, ওয়ার্ল্ড ব্যাংক আছে, বিআইডিবি আছে, অলমোস্ট 1% 2% এর টাকাগুলো নিয়ে বসে আছে। এই টাকাগুলো একটা আমি মনে করি বাংলাদেশের $5 বিলিয়ন একটা রিনিউয়েবল এনার্জি ফান্ড $5 বিলিয়ন সম্ভব, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি $1 বিলিয়ন মতো ইউরোর মতো অলরেডি অফার দিয়ে বসে আছে। আমরা জানি আইএমএফ এর আরএসএফ যেটা রেজিলিয়েন্ট এন্ড সাস্টেইনেবিলিটি ফান্ড, ওখানে প্রায় $1 বিলিয়ন মতো আপনি চাইলে পারেন। প্রাইভেট ইনভেস্টমেন্ট ফান্ড আছে, এডিবি আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, আপনি $5 বিলিয়ন বাইলেটারাল ইনভেস্টমেন্ট আপনার এখন অনেক, আমি মিডল ইস্টের অনেক কান্ট্রি বা টার্কি যারা কিছু চাচ্ছে ইনভেস্টমেন্ট, চায়না আছে, টাকা নিয়ে বসে আছে। আপনাকে একটা মিনিংফুল একটা পাথওয়ে দেখাইতে হবে যে রিফাইন্যান্সিং বা টাকাগুলো কিভাবে আপনি ইউটিলাইজ করবেন। এবং এটা যেমন আপনি সরকারের এখন একটা জিনিস খেয়াল করে বলি, সেটা হলে আমি ডিটেল বলবো নেক্সট প্রেজেন্ট ইয়াতে। আপনি এখন খালগুলি করছেন, তাই না? 20,000 খালের প্ল্যান করতেছেন, তো 20,000 খালের দুইটা সাইড, পুরো খালের দুইটা সাইডে আপনি কেন সোলার সিস্টেমটাকে আপনি ইন্ট্রোডিউস করতেছেন? আপনি 20,000 খালে 20,000 কিলোমিটার সোলার, যদি দুই পাশে 40,000 কিলোমিটার, ওইখান থেকে কমিউনিটিতে আপনি বিদ্যুৎ দিতে পারতেছেন, ওইটা ম্যানেজ করে আবার ওই খালগুলোর অপারেশন মেইনটেনেন্স কস্ট ওখান থেকে এসে যায়। ইফ ইউ ওয়ান্ট, আপনি গাছগুলি লাগাতে চাচ্ছেন, তো গাছগুলি কনজারভেশনের জন্য আপনাকে তো কমিউনিটি স্টুয়ারশিপে যেতে হবে। তাহলে এটা কিন্তু ওই আপনার খালের পাশে একটা পার্কিং সিস্টেম পার্ক করে দেবে সব জায়গায়, দ্যাট উইল বি রিয়েলি ইউজফুল। খালের একটা অংশ ফ্লোটিং সোলারে আপনি চলে যাবেন, ঠিক আছে? তাহলে 20,000 কিলোমিটার খালে যদি ফ্লোটিং সোলার দেন কত মেগাওয়াটের পটেনশিয়াল আছে। সো আমরা বললাম যে চিন্তা করে ইন্টিগ্রেটেড ওয়েতে করা উচিত। শুধুমাত্র আপনি টাকা নির্ভর প্ল্যান আপনি করতে পারেন, কিন্তু এফিশিয়েন্ট ইউটিলাইজেশন, মাল্টিপল আউটকামস যত বেশি আপনি করবেন, অল্প জায়গায় আপনার আরো বেশি। কারণ খালগুলি সবসময় কি হয়, খালগুলি দখল হয়ে যায়, কিন্তু যদি দুই পাশ দিয়ে আপনি পার্কের মতো এবং রুফটপ সোলার সোলারের আপনার ইয়াগুলো
স্ট্যান্ডগুলো থাকে আর তো কিন্তু আর দখলের সুযোগ নেই, খালগুলো এএসএটিস থাকে। তো আমরা এইটা একইভাবে 22,000 কিলোমিটার আপনার নদীর তীর আছে, আপনার কতগুলি নদীর তীর আপনি এখন পর্যন্ত সোলার সিস্টেম আপনি ইন্ট্রোডিউস করছেন। যদি আপনি এরকম করে দিতেন, আপনি শীতলক্ষা নদীর পাশে নারায়ণগঞ্জে যেটা করছেন, ইয়া করার কারণে আপনার হলো কি বলা যায় ব্যান্স ট্যান্স করে পার্কের মতো করার কারণে আপনি করেন। তাহলে আপনি আসলে আপনাকে মেন্টালি আপনাকে ইউটিলাইজ করতে হবে। আপনি শুধুমাত্র বাঁশের বাগান করে দেন, খুব দ্রুত এই ক্যানেলগুলির পাশে দেখবেন দ্রুত আপনার বাঁশ চাপ হয়ে গেছে, যে বাঁশের ক্রাইসিস এখন গ্রামে প্রচন্ড। ঠিক আছে, সুতরাং আমি মনে করি যে আমাদের এখন ইজ দ্য টাইম ফর ইনোভেটিভ এবং খুবই কস্ট এফেক্টিভ, এবং আমাকে মানে এই সরকার একটা ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচে যাবে, এইটা আমার এক্সপেকটেশন, মানে বিজনেস এজ ইউজুয়াল। এবং এই জন্য বললাম যে আপনি গভর্নমেন্টের মানে অপরচুনিটি আছে, ক্রাইসিস যখন থাকে ইনোভেশনের সুযোগ থাকে, আর প্রবলেমকে যদি ফোকাস করেন ইউ উইল এন্ড আপ উইথ দ্য প্রবলেমস। আর যদি আপনি অপরচুনিটি সার্চ করেন ওখান থেকে অপরচুনিটি ইউ ক্যান আইডেন্টিফাই। আমার মনে হয় আজকে আমরা মোটামুটি কেমন করছি। আপনাদের যে স্টাডিটা সুন্দর স্টাডি হয়েছে, তবে আপনারা তো সাংবাদিক, যদি আমরা পপুলারভাবে কথাটা বলি, পপুলারভাবে কথা বলি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো হাউ টু মেক দ্য অ্যাসেম্বলিজ efficient, both cost-wise and operation. তো সেটা করতে গিয়ে আমরা ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েল কমে দিলে আর মেকানিক্যাল ইকুইপমেন্ট করলে এই দুটো করলে আমরা এফিসিয়েন্ট করতে পারি। আমার আমি বললাম তো ডিকার্বনাইজেশন, আপনার আমাদের দেশে তো কার্বনাইজেশন খুব কম, তো সেদিক থেকে আপনারা কি আপনাদের স্টাডিটারে অন্যভাবে হেডলাইন করতে পারবেন কিনা, টু মেক ইট মোর অ্যাকসেপ্টেবল টু আওয়ার পলিটিশিয়ানস অ্যান্ড আওয়ার পিপল? দিস ইজ মাই সাজেশন। থ্যাংক ইউ। এটা উত্তর দিচ্ছি। আচ্ছা, এটা তো ধন্যবাদ, চমৎকার একটা প্রেজেন্টেশন দিয়েছেন আপনারা। আসলে যে আপনারা যে বিভিন্ন ইয়েতে গেছিলেন, অ্যাক্টিভিটি গেছিলেন, আচ্ছা আমার নাম রফিকুল ইসলাম আজাদ, আমি গ্রিন ওয়াশ ঢাকাতে কাজ করি। প্রশ্ন ছিল যে আপনারা যে বিভিন্ন অ্যাক্টিভিটি গেছেন সেখানে তাদের মধ্যে ইন্টারেস্ট, তারা ইন্টারেস্টেড কিনা, যে এই বিষয়ে তার ট্রান্সফরমেশন ব্যাপারে তাদের ইন্টারেস্ট আছে, এক নাম্বার। দুই নম্বর হলো যে এটাতে অনেক ব্যয়বহুল, এই ফাইন্যান্সিং এর ব্যাপারে আপনারা যে লাইন মিনিস্ট্রিগুলো আছে, যেমন ফাইন্যান্স মিনিস্ট্রি, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি এবং ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি, এইসব মিনিস্ট্রির সাথে কি আপনারা কথা বলছেন কিনা, বা আপনারা কোনো সুপারিশ দিবেন কিনা, তাদের সাথে কোনো ন্যাশনাল ডায়ালগের বা এগুলো উত্থাপন করবেন কিনা? এই আর হলো যে কত সময় লাগতে পারে ট্রান্সফরমেশনের জন্য, আপনারা যেভাবে প্ল্যান দিয়েছেন, যেভাবে তুলে আনছেন, তাতে কি পরিমাণ সময় লাগতে পারে এবং টাকার ইনভলভমেন্ট কত হইতে পারে, তার একটা দিতে পারেন কিনা, ধারণা দিতে পারেন কিনা? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। প্রথম কথা হলো যে কামাল ভাই যেটা বলেছেন যে আমাদের অনেকের মানে এক ধরনের বাইরে যে কম কার্বন এমিশন আমরা করছি, কিন্তু গ্লোবালি আমরা যদি দেখি যে আমরা 5 থেকে 7 বছর আগে আমাদের কার্বন এমিশনটা ছিল 0.35% কার্বন এমিশন, এখন কিন্তু এটা প্রায় 1-এর কাছাকাছি, 100%। এখানে চ্যালেঞ্জটা হলো যে একটা অংশ আবার ভারত থেকে, মানে আমরা যেটা 30% আমাদের বিশেষ করে ড্রাই সিজনে আমরা কার্বন এমিশন বা পলিউশনের জন্য আসে।
এখানে মূল সমস্যাটা হলো যখন এমিশন এয়ার স্পেসে চলে যায় তখন কিন্তু আপনি বর্ডার ঠিক আছে, তখন আপনি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে ভারতে আমরা যদি এখানে যত ইনভেস্ট করি ভারতীয় পার্টি যদি আবার সেটা ইনভেস্টমেন্ট শেয়ার করে না হয় তাহলে ইট উড নট অ্যাকচুয়ালি অ্যাচিভেবল। সুতরাং এখানে রিজিওনাল একটা অ্যাপ্রোচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে একটা পজিটিভ সাইড হলো যে ভারতের রিনিউয়েবল এনার্জি ট্রানজিশনটা ব্যাপকভাবে তারা করেছে, সেটা যে উদ্দেশ্যই হোক, আদানি নির্ভর যেটা করেছে। কিন্তু আমাদের এখানেও কিন্তু আমাদের এইটা আপনার সাথে আমি একমত যে আমাদের এটা পটেনশিয়ালটা অপরচুনিটিটা ওইটাকে ফোকাস করা, যে কম এমিশন কিন্তু আমরা যদি রিডাকশন করতেছি মাত্র কত দেখলাম যে জাতীয় এমিশনের 0.03%, কিন্তু এটা ইম্প্যাক্ট ইজ টু মাচ, যেটা আমরা বললাম যে ইন টার্মস অফ আপনি যদি রিস্ক হিসাব করেন রিস্কটা টু মাচ, যেটা আমরা ইউরোপিয়ান ইউনিয়নের যে কার্বন বর্ডারে যদি পলিসি এখানে দিয়ে দেয় তাহলে অনেকগুলো এসএমই কিন্তু বন্ধ হয়ে যাবে এবং জব এমপ্লয়মেন্ট সিস্টেম সুতরাং ওই পার্সপেক্টিভে আমরা চিন্তা করতে পারি ডিকার্বনাইজেশন না বলে যে আমরা হাউ টু মেক ইট মোর ইকোনমিক্যালি ভায়াবল এন্ড আদার থিংস, সো উই ক্যান থিংক অ্যাবাউট দ্যাট। এটা সাংবাদিকরা যতটা আপনার স্মার্টলি করতে হবে, আমরা রিসার্চার আসলে অতটা স্মার্টলি করতে পারি না, কারণ ইউ আর দ্য স্মার্টার যে কোন টাইটেলটা দ্যাট উইল বি রিয়েলি ভেরি ইউজফুল। রফিক ভাইয়ের যে কথাটা আসছে, হ্যাঁ আমরা যেটা প্রথম কথা হলো যে অবভিয়াসলি আমরা যেটা 20টা তারা ভেরি মাচ ইন্টারেস্টেড, কারণ আসলে তাদের প্রতি মাস শেষে যখন তার মার্কেটে প্রোডাকশনটা যেটা সেল হয় আর বিদ্যুতের বিলটা যখন আসে সেটা কিন্তু তাদের জন্য লাইবিলিটি হয়ে যাচ্ছে, কারণ তারা ফুল পটেনশিয়াল বিদ্যুৎ যখন মানে পুরো 24 ঘন্টার ভিতরে যদি 5-7 ঘন্টা লোডশেডিং থাকে তাহলে তার প্রোডাকশন তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তারা প্রত্যেকেই আমরা যতখানি জানি প্রত্যেকেই ইন্টারেস্টেড তারা সোলার সিস্টেমটাকে অ্যাডপ্ট করার জন্য, কিন্তু তাদের যেটা বললেন যে আপনি ফাইন্যান্সিয়াল ইস্যুটা আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং আমাদের পরশুদিন যেটা বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্স রোডম্যাপ যেটা আমরা ডিক্লেয়ার আমরা প্রজেক্ট করবো, সেখানে আমরা তাদেরকে ইনভাইট করেছি মিনিস্টার অফ ফাইন্যান্স মনমোহনদেরকে। তো ওখানে আমরা দেখাবো যে এক্স্যাক্টলি কত টাকা কোন সেক্টরে লাগবে এবং কি করা উচিত, সেটা আমরা ওই দিন আমরা আজকে আমরা এই সেক্টরটা তুলে ধরলাম এবং টোটাল ফাইন্যান্সিং এর জায়গাটা আমরা সেদিন আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের এখন ফাইনালি ক্লোজ করি আমরা যে আমরা যে পটেনশিয়াল গুলি দেখলাম, এই পটেনশিয়াল গুলো আমাদের চিন্তা করতে হবে নতুন ভাবে। যেমন আমরা প্রায়ই বলি যে হাইড্রো পাওয়ার আনবো নেপাল থেকে, আপনি জানেন এটাও কিন্তু রিনিউয়েবল এনার্জি, বাট 50 মেগাওয়াট হাইড্রো পাওয়ারের জন্য আপনারা যদি যারা নেপাল যাওয়ার সুযোগ আছে হয়েছে আপনারা দেখেছেন যে নদীগুলো কিভাবে মারা গেছে। সুতরাং আমরা রিনিউয়েবল এনার্জি সেটি আমরা প্রমোট করতে চাই যেটা নেচার স্মার্ট হবে। রিনিউয়েবল এনার্জি মানে আপনি সোলার বা উইন্ড পাওয়ার যেটা বললাম সার্কুলার ইকোনমিক অ্যাপ্রোচ যদি আপনি ম্যানেজ করেন, হাইড্রো পাওয়ারের উপরে আমাদের কাপ্তাই লেকের অবস্থা কি, কাপ্তাই জলবিদ্যুৎ কত মেগাওয়াট আপনি পান, কিন্তু এটা নিয়ে আমাদের কত ক্ষতি হয়েছে পুরো। আপনি যদি দেখেন কাপ্তাই লেকের ডাউনে অনেক নদীগুলো এখন শুকায় গেছে, আপনার পানি এখন পাওয়া যাচ্ছে। সুতরাং হাইড্রো পাওয়ার আমাদেরকে রিনিউয়েবল এনার্জি হিসাবে হতে পারে, কিন্তু ইট ইজ অলওয়েজ আমাদের ইকোসিস্টেম ড্যামেজ করবে। আমাদের যেখানে সামনে আপনারা রিসেন্টলি জানেন যে সারা পৃথিবীতে 2050-এর মধ্যে নদী খরা বলা হচ্ছে, পানির খরা আছে, সেটা উত্তরবঙ্গে এখন অনেক ক্ষেত্রে ধান থেকে সে ট্রান্সফর্ম হয়ে গম বা জবে যাচ্ছে, ইরিগেশন কস্ট হাই করে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে লাগবে যে আমরা সামনে কি চাই। মেড ইন বাংলাদেশ যদি আমরা এক্সপোর্ট বজায় রাখতে চাই তাহলে অবশ্যই রিনিউয়েবল এনার্জি বেস কন্ডিশনের বিকল্প কোনো আর সুযোগ নেই। দিস ইজ দ্য লাস্ট আমাদের ওয়েক আপ কল ফর দ্য কান্ট্রি, যে আমরা আসলে যদি চাইতে না চাই তাহলে বাংলাদেশের যে 2050-এর ভিতরে আমাদের যে সমৃদ্ধ বাংলাদেশের প্রসপারিটি সেটা উঠবে স্টার্ট। আমরা পিছনে তাকানো, সেটা পিছনে আমরা যা হয়েছে সামনে আগায় যেতে চাই। সামনে আগানোর জন্য আমি মনে করি একটা নট বিজনেস এজ ইউজুয়াল, আমাদের একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন এখন আমাদেরকে দরকার ইকোনমিক্যালি এনার্জি সেক্টরের জন্য। এটা নিয়ে সবসময় আমাদের ট্র্যাক করা, ইমিডিয়েট ইন্টারভেনশন করা এবং সরকারের যারা বিভিন্ন মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন এন্ড
এনি নেগলিজেন্স। আমাদের এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন যে এই মুহূর্তে বিশ্বের অবস্থা কি করা উচিত, তাহলে আমি বলবো আসলে আমাদের কি করা উচিত না সেটাতে ফোকাস করা উচিত। আমরা অপচয় 100% কমাতে হবে, ইনএফিসিয়েন্সি 100% টার্গেট করতে হবে, আর বিকল্প নেই। কারণ এখন আমাদের $1 বাইরে চলে যাওয়া মানে হলো আমার সামনের যে রিস্কটা আরো বেশি ইন্টেন্সিফাই করা। তো আমি এই শেষ করছি আমাদের পাবলো ভাই সর্বশেষ আমার প্রশ্নটা হচ্ছে যে সবকিছুতে আসলে দুটো সাইড আছে, সাপ্লাই সাইড এন্ড ডিমান্ড সাইড। আপনারা যেটা বলছেন এটা আসলে ডিমান্ড সাইড। এর সাপ্লাই সাইডটা কি আমরা নিজেরা করতে পারবো, আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে? আমরা নিজেদের এখনো দেখা যাচ্ছে যে সবকিছুই মানে ইম্পোর্ট করতে হচ্ছে, তো আমরা নিজেরা যদি এই সাপ্লাই সাইডের মধ্যে ঢুকতে চাই তাহলে কি করতে হবে সেই হিসাবগুলো আপনাদের আছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ সালাদ বাবু ভাই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা বিওআইডি গাড়ি বাংলাদেশে তৈরি করতে চাচ্ছি, রানার মানে হলো যে ইলেকট্রিক গাড়ি। তার মানে হলো যে আমরা ইতিমধ্যে ওয়ালটন এবং অন্যান্য কোম্পানিগুলো ইতিমধ্যে তারা কিন্তু সোলার প্যানেল তারা তৈরি করার জন্য সুযোগ তৈরি করছে, এবং ইতিমধ্যে চাইনিজদের পক্ষ থেকে একটা ইনভেস্টমেন্ট অফারও আছে, যেখানে এভরি ব্যাটারি থেকে শুরু করে এখানকার লোকাল ইন্ডাস্ট্রি তারা করতে চায়। আমাদের বিজনেস এনভায়রনমেন্টটা সেরকম করে দেওয়া উচিত। আমার ইম্পোর্টের উপরে কোনো অবস্থাতে আর ডিপেন্ড করার দরকার নেই যদি আমরা ফুললি এখানে সোলার প্যানেল এবং ব্যাটারি ইন্ডাস্ট্রি করতে পারি। একটা জায়গায় থাকতে পারে সেটা হলো যে রেয়ার আর্থের যে বিষয়টাতে ব্যাটারির জন্য লাগে, সেইখানে আমরা যদি লং টার্ম, এবং আপনারা জানি যে ওয়ান অফ দ্য সোর্সেস অফ দ্য রেয়ার আর্থ ইজ চায়না, সুতরাং তাদের যদি আমরা ইনভেস্টমেন্টের অপরচুনিটি দিই বা ওয়েস্টার্ন কান্ট্রি ইনভেস্টমেন্ট করতে সুযোগ দেয়, তারা ওইটাকে তাদের বিজনেস স্বার্থে তারা কিন্তু নিয়ে আসার ব্যবস্থা। আমি চাইলে কিন্তু রেয়ার আর্থ চায়না থেকে আনতে গেলে অনেক ধরনের কাঠখড় করাতে, কিন্তু আমি তার ইন্ডাস্ট্রিগুলো যদি সুযোগ দিই ফর দেয়ার ওন প্রফিট পারপাস, তারা কিন্তু এটা ম্যানেজ করবে। সুতরাং আমাদেরকে একটু স্ট্র্যাটেজি দিতে হবে জিনিসগুলো আমরা কোনটা কিভাবে করতে। আমি মনে করি ওইভাবে আমাদের সুযোগ আছে, ফুললি আমাদের এখানকে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের ইম্পোর্টকে অ্যাভয়েড করে আমাদের সুযোগ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শেষ করে আজকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আবারও কষ্ট করে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আশা করছি আগামী 30 তারিখে যে আমাদের রিনিউয়ালের যে ফাইন্যান্স রোডম্যাপ সেখানে আপনারা উপস্থিত থাকবেন। সবাই আপনাদের জন্য সামান্য আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।